ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ কেমন আছে সব শুনতে পাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের গেস্টের কাছে। অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অনেক কৃতজ্ঞতার সাথে স্বাগত জানাচ্ছি আজকে ভালোবাসার বাংলাদেশে। কি নাম? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, ডাক নাম কি? মনির? মনি বলে ডাকে। মনি। মনি, আমার নাম এতিশাম। আমরা আছি ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4-এ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা আছেন সবাইকে, অনিয়ারে কিংবা লাইভে যে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, রমজানুল মুবারক। সবাই প্রথমে বলে রাখি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি এরকম অনুষ্ঠানে আজকে প্রথম, এর আগে আমি এরকম কোনো অনুষ্ঠানে আসি নাই। আমার ভুল ভ্রান্তি কোনো কিছু হলে আপনারা সেটা ক্ষমা করবেন। আর আমরা যদি ভুলটুল করি কিছু, মনে বিশেষ করে যে পাশের মেয়েটি সুন্দর ছেলে দেখলে তাকায় একটু মাঝে মাঝে। ছেলে তো সুন্দর আছে, তাকাইতেই পারে। ওকে, তারপর শুনি তোমার জীবনের কথা। যেতে অলরেডি আমরা বিভিন্ন বিষয়ে ডিসকাশন একটু সময় নিয়েছি, চলে যাই তোমার গল্পে। প্রথমে বলি, আমি ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানটা হয়তো আমার শোনা প্রথম 2013 কিংবা 14-র দিকে। তো আমি তখন গ্রামে থাকতাম। আমি আগে আমার পরিচয়টা একটু দিই প্লিজ। আমার দেশের গ্রামের বাড়ি হলো সাতক্ষীরা, ওকে, দেবাটা উপজেলা। তো আমাদের ইটের ঘর, টিন শেড। তো আমি রাতে ফোনটা বাইর করছি, আমার একটা বাটন ফোন ছিল, তখন আমি মাধ্যমিকে পড়ি, হয়তো ভালো আমার মনে নেই। তখন 90.4 এর মাধ্যমে শুনতেছো? কোনো ভিডিও তো না? না না, জাস্ট ওই যে বাটন ফোন। হ্যাঁ, বাটন ফোন দিয়ে যেভাবে ফ্রিকোয়েন্সি মডিউলে শুনতেছো। ওকে। তো আমি ওই আপনার এফএম রেডিও চেঞ্জ করতে করতে হঠাৎ করে আসছি আর কি ঢাকা এফএম। তো আমি ওই ফোনটা নাড়াতে একবার এদিকে একবার এদিকে এরকম করা লাগতেছে, কারণ এলাকার দিকে তো গ্রামে, সাতক্ষীরা প্রত্যন্ত অঞ্চল একবারে। তো ওখান থেকে কোনোভাবে একটু কানেক্ট করছি। এখন আমি কি করছি, আমার বাসায় কিছু তার ছিল, ওই তারগুলো আমি ওই যে ইয়ারফোনের যে কেবল থাকে ওখানে দিয়ে ওটা টিনের উপরে বেঁধে দিচ্ছি। ওকে। তো কোনো রকম আর কি আমি শুনতে পাচ্ছি, প্রথম আমার লাইফে শোনা। তো আমি ওটা পুরো অনুষ্ঠানটা শুনছিলাম। তো সেখান থেকে আর কি ভালোবাসা বাংলাদেশের অনুষ্ঠানের প্রতি একটা ভালো লাগা কাজ করে। তো আমি সেখান থেকে রেগুলার শুনে আসতেছি, কিন্তু আমি কখনো ভাবি নাই যে আজকে আমি এখানে থাকবো, কিন্তু এরকম একটা পর্যায়ে আমার লাইফে আসবে যেটা আমি এখানে এসে বলতে পারবো কিংবা বলার মতো একটা সিচুয়েশনে পড়ে যাব। তো পড়ছি, আসলাম আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ। এখানে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করে, অনেক সময় আমরা পড়ি, অনেক সময় পড়া হয় না, যে জন্য তাদের অনেক অভিমান থাকে। বলছিলে যে গাছে বেঁধে না, কোথায় বাঁধছিলে? টিনের চালায় বেঁধে ওইভাবে প্রোগ্রাম শুনতে। তারপর ওটা আমার লাইফের প্রথম। ওকে। তো আমি আমার গল্পটা দিয়েই শুরু করি। ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল শোনার সময়, যখন গল্পটা শুনতে? আমি রাতে জাস্ট গল্পটা ভালো লাগলো। এমন কি ওই দিন যে গুরুগিরি করতেছিল তারপরে কি ক্ষোভ আসছিল? না, ক্ষোভ নেই। তবে যে গল্পটা বলছিল আমার ভাইয়ের কথা মনে নাই, তবে ওনার গল্পটা শুনে আমার ওদিন আসলে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমার চোখ দিয়ে পানি আসছিল। মানে আবার অনিয়ারে ওই মেয়েকে ফোনও দেওয়া হয়েছিল। পরে এই ভাইয়া বসে অনেক কান্নাকাটি করছিল মেয়ের সাথে। এখন ওই চেয়ারে তুমি বসা। আমি কখনো ভাবি নাই যে এখানে আমাকে আসতে হবে এইভাবে আর কি। শুরু করি। আসলে সালটা ছিল 2018 তোমার, আমার। তো 2018 সালের আমি ফার্স্ট আমার ঢাকাতে এন্ট্রি, ঢাকাতে আসি। আমি প্রথম আমার ফ্রেন্ডের সাথে ধানমন্ডিতে উঠি, দিঘাতলায়। তো ওইখানে ফ্রেন্ডের সাথে থাকতে থাকতে বেশ 10-15 দিন পরে আমার ফ্রেন্ডের মাধ্যমে তার এক বান্ধবীর সাথে আমার কথা হয়। তোমার ফ্রেন্ড ও বেশ অনেকগুলো মেয়ের সাথে কথা বলতে বলতে এখন ও যেহেতু অনেকগুলো মেয়ের সাথে কথা বলে, তখন স্কেডিউল মেইনটেইন করতে, ও এগুলো আসলে সবগুলো মেইনটেইন করে পারতেছে না। তো আমাকে বলতেছে, তাহলে তুই কি কাজ কর, আমরা তো ফ্রি থাকি নরমালি, তো তুই একটু কথা বল। ইনিশিয়ালি ফিল্টারিং করে একটু তুলনামূলক কম সুন্দরটাকে দিছে নাকি মনে হয়? আমি তাকে দেখি নাই প্রথম। আচ্ছা, যাই হোক, একটাকে দিল তোমার। হ্যাঁ, তো আমি তার সাথে কথা বলি আর কি। আস্তে আস্তে কথা বলতে বেশ আমাদের 2 মাসের মতো কথা হয়েছে। তো কথা বলতে আমি নর্মালি তার সাথে সারা রাতই কথা বলতাম। আস্তে আস্তে এরকম ডে বাই ডে চলতে থাকে। তো মেয়ে আমাকে একদিন বলে যে আমাকে একটা ছেলে প্রপোজ করছিল, খুলনা ইউনিভার্সিটিতে পড়ে। মেয়েও ঢাকাতে একটা ভালো সুনামধন্য প্রতিষ্ঠানে পড়ে, আমি ওটার নাম নিচ্ছি না। তো ওই মেয়ের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মেয়ের জরায়ুতে সমস্যা। ডাক্তার দেখাইছে কিংবা কন্টিনিউ দেখাচ্ছিল আমার সাথে রিলেশন থাকাকালীন। এখন তার মানে কি বাচ্চা ধারণ সম্পর্কিত প্রবলেম? উনি এই যে ইবনে সিনাতে দেখাইছে, পপুলারে দেখাইছে। পরে ডাক্তাররা বলছে যে আপনি চাইলে এটা অপারেশন করে নিতে পারেন, পরবর্তীতে হয়তো আপনার এটা ক্যান্সার হতে পারে কিংবা আপনি হয়তো আপনার হতে পারে, আপনি মারাও যাইতে পারেন, এরকম কিছু একটা পর্যায়ে যাইতে পারে। তো যেহেতু মেয়ে, তো কখনো কোনো মেয়ে তো চায় না যে সে তার মাতৃত্ব হারাই ফেলুক, এটা কখনোই চায় না।
তো ওই ছেলেকে যখন বলছে তখন ওই ছেলে বলতেছে যে আমার তো আসলে তোমার সাথে রিলেশন যাওয়া তাইলে সম্ভব না, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি গ্রো আপ হবে কেমনে, এরকম একটা সমস্যা তোমার মধ্যে আছে, আমি তোমাকে নিয়ে কেমনে থাকবো। তো যখন এই কথাটা বলছে তখন আমার আসলে তার প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করছে যে একটা মেয়ে, আর এই সমস্যাগুলো এগুলো তো সৃষ্টিকর্তা প্রদত্ত, এ তো নিজের হাতে তো আর এগুলো হয় নাই। তো আমি তাকে বললাম যে আমি তোমাকে একটা কথা বলি, তাকে কি আমি কি তুমি কি আমার সাথে থাকতে পারবা সারা জীবনের জন্য, আমার বাচ্চা কাচ্চা এগুলো কিছু লাগবে না, আমি তুমি থাকলেই জানো। অনেক ভালো মানুষ আছে তাদের তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারা তো বিয়ের পরে তারা বুঝতেছে যে হচ্ছে না, সংসার তো করতেছে, কিন্তু আমি চাই যে তুমি আমার সাথে থাকো, আমার বাচ্চা কাচ্চা এগুলোর দরকার নেই, তুমি থাকলে চলবে, আমি তোমাকে কখনো একা ফেলায় যাব না। তো মেয়েটা এটা শুনে সে একটু ইমোশনাল হলো, কিন্তু আমার কথা হচ্ছে ফার্স্ট টাইম রাজি হলো না, যে না আমি চাই না যে তোমার লাইফটা এভাবে নষ্ট হোক। আর তার আগে আমি বলে রাখি আমি হলো আমার বাবা মার একমাত্র ছেলে, আমার আর কোনো ভাইও নাই বোনও নাই। তো আমার ভাই বোন যেহেতু নাই, আমি যদি এরকম একটা ডিসিশন নেই তো দেখা যাচ্ছে আমার ফ্যামিলির উপর অনেক ইফেক্ট আসবে, যেহেতু আমার আর ভাই বোন নাই, তো আমার ফ্যামিলি তো গ্রো আপ হবে না। তারপরেও আমি এই ডিসিশনটা নিয়েছিলাম। তো এখান থেকে আপনার 3 থেকে 4 মাস পর মেয়ে আমাকে, মেয়ের সাথে কি দেখা হয়েছিল এর মধ্যে? না, ছবি টবি টোটালি আমি দেখি নাই, ছবিও দেখনি, টোটালি দেখিনি, মানে একদম না দেখায়। তো ও আমার মে মাসের 5 তারিখের দিকে আমি ঢাকা থেকে চলে যাই এপ্রিলের মাঝামাঝি সময়। এখন আমার ওই ফ্রেন্ড আমার সাথে থাকতো তো সবসময়, ও আমার ফ্রেন্ডকে কল দিত, বাট আমাকে দিত না। আমাকে দিত না বলতে আমাকে লুকায় লুকায় কল দিত, আমি যখন ফ্রেন্ডের সাথে না থাকতাম তখন। ওইটা আমার ফ্রেন্ডকে বুঝতে দিত না যে আমার সাথে তার কমিউনিকেট হচ্ছে, কিন্তু আমার ফ্রেন্ড অলরেডি বুঝতো, কারণ আমরা একসাথে থাকতাম একই বেড শেয়ার করতাম, ও জানতো, কিন্তু ও বুঝতে দিত না। তো আমি যখন লাস্ট ঢাকা থেকে চলে যাই 18 সালে এপ্রিলে, তো আমাকে আমার ফ্রেন্ডকে কল দেয়, আমাকে টেক্সট দেয়, কয় আমার তোমার জন্য খুব খারাপ লাগতেছে। আমি কি কেন? তো তুমি চলে যাচ্ছ, তোমাকে এক নজর দেখলাম না। পরে আমার বাসায় যাওয়ার পরে আমি ওর সাথে রেগুলার কথা বলি, কথা চলতে থাকে। তো এমন এক সময় মে মাসের 5 তারিখে ও আমাকে প্রপোজ করে, যেহেতু আমার তার প্রতি একটা ভালো লাগা ছিল, যার কারণে আমি তাকে এই প্রপোজালটা দিয়েছিলাম। তো সে আমাকে প্রপোজ করার পরে আমি তার প্রপোজালে রাজি হই। আর দুইটা টেক্সিমনি, প্রচুর টেক্সট আসছে সিলেট থেকে দেখছি, এমনটা জানিয়েছো। মাহিবুর রহমান যাচ্ছিমনি বলছিলে তোমার জীবনের কথা। তো 2018 সালে মেয়েটা বললে একবার চোখে দেখাও, দেখলাম না। হ্যাঁ, এটা আমি যাওয়ার সময়, তারপর থেকে আমার টোটালি কন্টিনিউ তার সাথে কথা হয়। তো আমি এটা মে মাসের 1 তারিখের দিকে, 1 তারিখ অথবা 2 তারিখ এরকম হবে 18 সালের। তো আমাকে বলতে যাচ্ছে যে আমার আপু, সে বাসার মেজো মেয়ে, তার 3টা বোন 1টা ভাই, এর বড় আপু আছে, মেজো, ছোট একজন আছে, ভাই সবার ছোট। তো আমার বলতেছে, আমার আপু বলতেছে যে তোমার সাথে কথা না বলতে। আমি কই তোমার আপু যখন চাচ্ছে না তাহলে তুমি কথা বলো না। এটা শুনে আমার বেশ খারাপ লাগলো। এখন আমি ওই দিন আমার ফোন 2টা ছিল, আমি ফোন 2টা টোটালি অফ, আমি মানে পুরো সন্ধ্যার পর থেকে টোটালি রাতে আমি টোটালি অনলাইনে আসি না, ফোন অফ, আমার মিস কল অ্যালার্ট চালু করা আমার বাংলাদেশ। তো আমি সকালে যখন ফোনটা অন করে দেখি ওখানে প্রায় 200 থেকে 250 বার কল। 200 থেকে 250? হ্যাঁ, সকালে কল দিচ্ছে রাতে। বাবা, 250 বার ফোন দিতে গেলে তো রাত পার হয়ে যাওয়ার কথা। মোটামুটি সারা রাত আর কি ট্রাই করছে, কিন্তু পাইনি। তো আমি সকালে যখন ফোন অন করে দেখি অবস্থা, পরে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে কান্নাকাটি করতেছে, তুমি সারা রাত ফোন কেন করছো? আমাকে তোমার আপু চাচ্ছে না কথা বলতে, তাহলে তুমি কেন কথা বললো আমার সাথে? তো আমরা বলতে ফোন কেন করলো, আমাকে আমার খারাপ লাগতেছিল। পরে আমি নানার বাসায় থাকতাম, আমি ছোটবেলায় বড় হয়েছি মামার বাসায়। তো আমার নানি আমার থেকে ফোন টোনগুলো এগুলো নিয়ে নিছে রাতে, আমার দেয়নি। পরে ও আচ্ছা, আমি জাস্ট মিশে কথা বলে কেটে গেছি। এখন এরপরে আমি তোমার সাথে দেখা করবো। আমি আচ্ছা ঠিক আছে। পরে জুনের 7 তারিখ, কতদিন পর দেখা করছো? 6 মাস, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কথা, জুনের 6 তারিখে যে দেখা করবো। কোথায়? এটা হচ্ছে আমাদের সাতক্ষীরাতেই। মেয়ে বাসা কোথায়? সাতক্ষীরা সদর, আমার বাসা সাতক্ষীরা সদর থেকে 30 কিলো দূরে। ও ছেলে তো বুদ্ধিমান, তাহলে বুঝে সুইঝে এমন একজনের নাম্বার দিয়েছে, আশপাশে থাকে যেমন। এখন আমি রমজান মাস তো ভার্সিটি বন্ধ, বাসায় গেছে, আমি তার আগে চলে গেছি। তো ওটা ছিল 22 রমজান, 7 জুন প্রথম দেখা করতে যাচ্ছি সাতক্ষীরা আব্দুল রাজ্জাক পার্ক। এটা স্বনামধন্য একটা জায়গা। কি ড্রেসে গেলে? আমি একটা সাদা শার্ট পরে গেছিলাম, শার্টটা আমার কাছে এখনো আছে। তারপর চিনলে কিভাবে মেয়েকে? সেও একটা সাদা শার্ট পরে আসছে, বলেছিল সাদা শার্ট পরা। আমার পছন্দের কালার সাদা এবং ব্ল্যাক।
হোয়াইট ব্ল্যাক দুইটা। তোমার পছন্দের কালার ম্যাচ করে তো আমিও পরে আসছি, সেটা আলাদা, বাট আমি তাকে বলছিলাম, পরে সে তার সাদা একটা ড্রেস ছিল এটা পরে ওইটা পড়ছে। আরো যদি একজন সাদা থাকতো বুঝতে কেমনে? না, যেহেতু আমার এলাকা, আমি তাকে একটা লোকেশন দিয়েছি দাঁড়ানোর জন্য, ওখানে দাঁড়াইছে ফোন দিয়েছে। ওকে, তারপর সাদা সাদা কালা কালা। 22 জুন, ওই সরি 7 জুন, 22 রমজান এই যে আসতেছে, এই আসলে 5 বছর হবে। ওকে, তারপর যাচ্ছ, এখন বসলাম, দেখলাম, কথা বললাম। একবার ধাম করে যেও না, মানে হার্টবিট বাড়তেছে, কেমন হবে দেখতে ফাইনালি? না না, আমি কারণ দেখার চিন্তা ভাবনা থাকতো যে কেমন হবে, সুন্দর কিনা, কেমন দেখতে, এগুলো থাকলে আমি ঢাকা থেকে দেখে যেতাম। একটা কথা, সে আসছিল জিগাতলাতে, সেও ঢাকা থাকতো, জিগাতলা আসছিল। আচ্ছা, তারপরে যাচ্ছ, তখন ফাইনালি যখন সামনে সামনে পড়লা, দেখলাম শুধু যে মানুষটাকে দেখলাম, জানা তার চেহারা কিংবা তার বডি স্ট্রাকচার, যখন এগুলো আমার মানে কিছুই এমন ভালো লাগেনি। ভালো লাগে না, ম্যাটার করে না, এগুলো আমার কোনো কিছু মানে মাথায় আসে না যে এমন কেন কিংবা এগুলা না। আমি যে ওই যে ভালোবাসি ওইটুকুই না, মানে তার প্রতি একটা মায়া। তারপরে কেমন দেখলা একটু বর্ণনা দাও। আমার কাছে তো পৃথিবীর সব থেকে সুন্দর সেই, বাকিদের চোখে কেমন জানি না। তারপরে মানে নিরপেক্ষ দৃষ্টিতে কেমন দেখলা? হাইট কি তোমার মতো? না, লম্বা আছে, সুন্দর আছে। আমি তাকে সবসময় সুন্দর বলি, সে আমার মায়ের মতো সুন্দর। এটা অনেক বড় কমপ্লিমেন্ট, মায়ের মতো সুন্দর। শুনিনি এই ধরনের কমপ্লিমেন্ট। আমি তাকে এখনো বলি, আমার সাথে যদি লাস্ট আর যোগাযোগ হয় না, আমি বলছি লাস্ট আমার সাথে যোগাযোগ হয়েছে, আমি বলছি তুমি আমার মায়ের মতো সুন্দর। আচ্ছা, যাই হোক, তারপরে সামনাসামনি হলো, তারপর ও তোমাকে দেখে কি বলতেছে? ও আমাকে দেখে আসলে ওইভাবে কিছু বলেনি, দেখছে, চলে গেছে। কথা বললাম, বেশ অনেকক্ষণ ছিলাম, ইফতারির আগ মুহূর্তে চলে গেছে। ওদিন আমি আবার রোজা ছিলাম না, 22 রমজান, সে রোজা ছিল। তো আমি লাঞ্চ করলাম, এ বসেছিল। পরে ইফতারির আগ মুহূর্তে, আসরের পরে আর কি চলে গেছিলাম। আমি সাতক্ষীরা থেকে আমার বাসায় যেতে 1.5 ঘন্টা মতো লাগে বাসে, আমি চলে গেলাম। তো এইভাবে কথা বলতে বলতে চলতেছে। তখন আমি বেকার, আমার চাকরি বাকরি কিছু নাই। তখন আমি সবেমাত্র আপনার ডিপ্লোমা কমপ্লিট করছি। তো সে পড়তেছে, সে মনে হয় তখন আমার সেমিয়ার, তো বন্ধুর ফ্রেন্ড, তখন মনে হয় 2nd ইয়ার না 3rd ইয়ারে পড়ে, আমি সেও জানি না। তো ওর পরে ঢাকাতে চলে আসলো। তখন আমার বলতেছে, তা তুমি তাহলে ঢাকাতে আসো, কিছু একটা করো, নাহলে তো ফ্যামিলির কাছে তোমাকে কেমনে নিয়ে যাও। আমি কই সেটাও তো ঠিক, আমি বা কেমনে যাই। তো এটার পরে আপনার 2019-এর, এরপরে মাঝে মাঝে আমি ঢাকায় আসতাম, দেখা করতাম, এই এলাকায় গেলে দেখা করতাম। তো 19-এর দিকে আমি একটা চাকরির জন্য আসি ঢাকাতে, এটা ছিল নভেম্বর মাস, ধানমন্ডিতে 32-এ। ওখানে আমার পরীক্ষা ছিল, একটা পরীক্ষার জন্য আসলাম, কিন্তু পরীক্ষা দিতে যাইনি। এটা যদি আমার আব্বু আম্মু দেখে তো তারাও কষ্ট পাবে যে আমার ছেলে ঢাকায় গেছে কিন্তু পরীক্ষা দেয়নি। শুক্রবার, শনিবার, রবিবার বাহানায় গেছে, বাট উদ্দেশ্য হচ্ছে মেয়ের সাথে পরীক্ষার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু সাক্ষাৎ করা। আমি শ্যামলীতে আমার এক ফ্রেন্ডের বাসা ছিলাম, তো ওখান থেকে আমার পরীক্ষার সিট পড়ছে অনেক দূরে, এই মালিবাগের দিকে পড়ছিল না। পরে আমি বললাম যে তার যাবো না, এত দূর, দরকার নেই। পরে ওর সাথে দেখা করলাম শুক্র, শনি, রবি, 3 দিন ধানমন্ডি আপনার 32-এ বসলাম। লাস্টের দিন আমি ওকে বলছিলাম যে দেখো, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, তুমি আমার অনেক মায়ার মানুষ, তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে দেবে না। ইভেন আমি হাত জোর করে অনুরোধ করছিলাম। তো তখনও বলছে যে না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এখন এইভাবে চলতেছে। আমি 2-3 দিন দেখা করার পরে আমি বাসায় চলে আসছি, পরীক্ষা দিই নাই। ফ্রেন্ডের বাসায় কতদিন থাকা যায়। 2019-এর আপনার 10ই নভেম্বর, রুমান আহমেদ, তোরা কিন্তু ব্লক করে দেবো তোর কমেন্টস এর জন্য। গুরু, আপনার আপুটা খুব কিউট। মানে কোন ফাজিলের ফাজিল, মানে একদম ব্লক করে দিচ্ছে, কোনো প্রবাবিলিটি নাই। আমার আপু আরেকজনের ব্লক করাতে তো কিচ্ছু যায় আসে না গুরু, আপনার মন আমার মন ডোরের মন, তা তো বটেই। এবং ততক্ষণে গুরু আমি আমাদের লিসনারদেরকে এবং ভিউয়ার্সদেরকে আরেকটা চমৎকার নিউজ দেই, একবার শেয়ার করেছি, আরেকবার শেয়ার করে দিই। সেটা হচ্ছে এই পবিত্র রমজান মাসে, মহামান্বিত এই রমজান মাসে কিন্তু গ্রামীণফোন ইউজাররা একটা চমৎকার সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে আপনারা 2220 এই নম্বরে ডায়াল করে শুনতে পারবেন কুরআন তেলাওয়াত, রমজানের বয়ান, ইসলামিক গজল, এই সব কিছু কিন্তু 2220 এই নম্বরটিতে কল করে শুধুমাত্র গ্রামীণফোন ইউজাররা শুনতে পারবেন। সো এটা একটা চমৎকার নিউজ, যারা গ্রামীণফোন ইউজার আছেন তারা কিন্তু এই রমজান মাসে এই অফারটি লুফে নিতে পারেন দেরি না করে। এক্স্যাক্টলি তাই। জয়মণি, হ্যাঁ, এখন ধানমন্ডি 32 তোমার হয়ে গেছে পরপর 3 দিন। 3 দিন আমি ছিলাম। লাস্টের দিন আমি ইসে ক্যাম্পাসে আসছিলাম রিক্সায়, 2 জন। ফার্স্ট টাইম ওই একবারই রিক্সা উঠছি, আর কখনো উঠি নাই। ওটা নিয়ে ওর ক্যাম্পাসে ঘুরছি, ওর ডিপার্টমেন্টের সামনে। তুমি ডিমান্ড করতে না ঘোরার জন্য কাছে থাকা? আসলে আমি কখনো তার উপরে কোনো কিছুতে প্রেশার দিতাম না,
কারণ আমি চাই না যে সে আমি কোনো কিছু প্রেশার দিলে যেন সে রাগ না করে। বাট মন থেকে তো চরমভাবে চাইতে। হ্যাঁ, এটা আমি চাইতাম যে আমি চাই যে তারা কোনো কিছু আটকাইতে, কিন্তু আমি যেটা চাই সেটা করো, কিন্তু আমি যেটা চাই না সেটা না করি। আচ্ছা, কিন্তু তারপরে গেলে রিকশাতে ঘুরলা? তারপরে আমি 2019-এর আপনার নভেম্বরে যখন 3 দিন পরে আমি বাসায় চলে গেলাম, নভেম্বরের 10 তারিখে আমাকে সকালবেলা বলতেছে আমার ফোনটা নষ্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিক কি বাইরে ডেলিভার হয় না? অনেকে টেক্সট করতেছে না, কপিরাইট ইস্যুর জন্য আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি ফোনটা ঠিক করতে পারতেছি না, আমি তোমার সাথে 2 দিন কথা বলতে পারবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ওকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করতাম। তো আমি বললাম তা ঠিক আছে, ফোনটা ঠিক করে নি। বিকালবেলার দিকে আমাকে ওর এক আপুর ফোন থেকে আমাকে ফোন দিছে, ওর নাম্বার থেকে দিছে। আমি বললাম ফোন কেন পাই না? কয় আপুর ফোনে ফোন সিম কাটাই যায়, তোমাকে ফোন দিলাম। আমি আচ্ছা, আমি কিন্তু 2 দিন তোমার সাথে কথা বলতে পারবো না, আমি 2 দিন পরে তুমি মন টন খারাপ করো না। আমি তো না, সমস্যা নেই। 10 তারিখ চলে গেল, 11 তারিখ চলে গেল, 12 তারিখ 12:45 দুপুরবেলা আমি বাইরে ছিলাম, বাইরে থেকে বাসায় আসছি। আমাকে ফোন দিয়ে হঠাৎ করে বলে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কই গেল? আমি কই কেমনে কি বলো না বলো এগুলা? কই হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে। আমি কই মানে কি, তোমরা কি শুরু করলা? আমার তো জানাইতে দিলা না, কিছু বললা না আগে থেকে। কই তুমি আমরা ভুলে যাও? আমার তো বিয়ে হয়ে গেছে সেকেন্ডের মধ্যে, অল অফ আ সাডেন। 2 দিন 10 তারিখে 10-11 2 দিন বন্ধ। তার আগে কতদিন সম্পর্ক তোমাদের? 18 ফেব্রুয়ারি থেকে এই মে মাসে প্রপোজ করছে আমাকে, 18 মে থেকে এদিকে 19 নভেম্বর মাসে। প্রায় 1.5 বছর। হঠাৎ করে বলতেছে 2 দিন ফোন বন্ধ, 2 দিন পর হঠাৎ করে বলতেছে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে ভুলে যাও। হ্যাঁ, এখন আমি কই কেমনে কি এগুলা কি? আমি কি তোমার বাসা থেকে বিয়ে দিয়ে দিছে? কই না। আমি কি তাইলে? তো ও যেখানে পড়তো ওইখানে একটা ছেলের সাথে আর কি, তার মানে প্যারালালি ওর সাথে সম্পর্ক চলতো, তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থায়? আমি জানি না, তাই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা এখন। তারপরে বলো। পরে আমি বললাম যে এটা কি, এটা তো ঠিক না, তুমি কি বলতেছো আমাকে? আমি তো নিজেকে আসলে সামলাতে পারতেছি না। পরে যে বলেছে তুমি আমাকে ভুল বুঝো না, আমার মাফ করে দিও। ভুল বুঝবে না আমাকে। পরে আমার একটা মামা আছে, আমার ছোট মামা, আমার বয়সে আর কি, আমার থেকে 2 বছর বড়। আমরা ছোট থেকে আর কি একসাথে বড় হয়েছি। পরে আমি দুপুরে খাওয়া দাওয়া না করে গোসলটা করে চলে গেলাম তার কাছে কাঁদতে কাঁদতে। তো আমরা বলতেছি কি হয়েছে? আমাকে এই ঘটনা। কি বলো? আমাকে হ্যাঁ। পরে সে যতটুকু সান্ত্বনা আমাকে দেওয়ার মতো আমাকে দিছে। তো আমি এরপর থেকে একদিন আমি ফোন টোন বন্ধ করে রাখছি, দ্বিতীয় দিন তারপর থেকে সে আমাকে আবার যথারীতি ফোন টোন দেয়। আবার? হ্যাঁ। আমি কি হয়েছে আমাকে আবার ফোন টোন এগুলো দেও কেন? আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারতেছি না। আচ্ছা, বিয়ে হয়েছে বাট দোকানে জানালাটা খোলা রাখতে যাচ্ছে, বাতাস যেন আসে। হ্যাঁ। এখন পরে আমি আবার ডিসেম্বরে তো সেমিস্টার শেষ, ডিসেম্বরে বাসায় গেছিল, আমার সাথে দেখা করছে। তো 2019-এর পর থেকে আজ এই 2023, মানে আমি টোটালি আর উঠে দাঁড়াতে পারি নাই। আমার এরকম একটা অবস্থা এখনো পর্যন্ত। তো আমার সাথে কন্টিনিউসলি কথা বলে, আমার সাথে দেখাও করে এখনো। না, রিসেন্ট আমার মানে ওই বিয়েটা হয়েছিল কোর্ট ম্যারেজ। যাই হোক, টানা দেখা করা, কথা বলা চলতেছে মোট কথা। তারপর ওর পর থেকে চলছে, কিন্তু এই দেখার তো সেই দেখার মতো হয় না। এখন আমার সাথে কয়েকবার হয় যে সাতক্ষীরাতে দেখা করছে, ঢাকাতেও দেখা করছে। তো আমাকে বলে কয় এই বিয়েটা আমি ইচ্ছা করে করি নাই, আমাকে করানো হয়েছে জোর করে। আমি কই কেমনে? তুমি একটা কোচিং এ পড়তে গিয়ে পরিচয়, শিক্ষিত মেয়ে, তোমার তো একবার বাচ্চা না, তুমি এগুলো তোমাকে দিয়ে কেমনে করায়? আমি তারপরেও মেনে নিছি। আমি আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সাথে থাকতে চাও তো এটা যখন হয়েছে সমস্যা নেই, তুমি এটা সলভ করো। কয় আচ্ছা ঠিক আছে, আমি সলভ করবো। সলভ মানে কি চাইছিলে? সেপারেটেড হয়ে আসুক? হ্যাঁ, আমি চাইছিলাম, কারণ এরপরে এইভাবে চলতেছে, কথাবার্তা আমাদের চলে। এখন ওই ছেলে আবার ওকে ফোন টোন দেয়, যেহেতু বিয়ে করছে একটা অধিকার তো হয়েছেই, এরপরে ফোন টোন দেয়। তো এগুলো আবার আমি কোনো না কোনো ভাবে বুঝতে পারি। মানে আমি ওকে একদিন বলছিলাম, আমি তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমাকে দাও, এটা বিয়ের আগে। তো কয় তুমি আমাকে বিশ্বাস করো না? আমাকে এটুকু বলছিল।
বিশ্বাস তো করি না, সন্দেহ করার কারণ ছিল মোট কথা, তুমি খেয়াল পাত্তা দাওনি ব্যাপারটাকে? না, আমি ওই যে বললাম, মানে আমার একটা জিনিস কি, আমি আমার সাথে কেউ যদি কোনো মিছে কথা বলে কিংবা আমি এটা ধরতে পারি, কেন জানি না, যেই হোক কোনো না কোনো তার ক্ষেত্রে তো বুঝছিলে তখন তো তুমি? আমি বুঝছি, আমি কয়েকবার সে ধরাও খাইছে আমাকে, আমার কাছে। তো বিয়ের আগেই তো তুমি সেটার উপসর্গ টের পাইছো? না, ওই ছেলের সাথে এইভাবে আমি ধরতে পারিনি, কিন্তু দেখা যাচ্ছে কোথাও গেছে বেড়াইতে, আমাকে না যার সাথেই হোক, তার যে আলাদা ইন্টারাকশন ছিল সেগুলো তো মানে টুকটাক বুঝেছিলে তুমি, যে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে, আমি সেটা ধরতে পারছি। ইভেন মাঝে একদিন উত্তরাতে গেছে ঘুরতে, তো ওইখানকার কিছু ছবি, ও সিঙ্গেল ছবি আমাকে দিছে। তো ওর হাতে একটা ছিল রিং, ওইটা বাসায় থাকাকালীন আমাকে একটা ছবি উঠে পাঠাইছে। তো আমি কই এই ছবি কোথাকার আর এই ছবি কোথাকার? কই এটা দুইটা বাসা। আমি কই এই রিং পরে তুমি উত্তরা গেলে কবে? এটা তো বাসায় থাকার কথা। তখন বলছে আমি তোমাকে না বলে উত্তরা গেছিলাম। আমি মেনে নিলাম, আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপরে এইভাবে চলতে চলতে আপনার আমি কথাও তার সাথে আমার সাথে রেগুলার হয়, কারণ সে আমাকে বলছে যে আমি আসবো ফিরে, আবার ফিরে আসবে। হ্যাঁ, সে আমার ফিরে আসবে, মানে এই যে বিয়েটা হয়েছে ও বলছে যে আমি এটা সেপারেট করব, আমি ফিরে আসবো। তো আমার সাথে সে প্রতিনিয়ত দেখা করতো, কথা হইতো। এরপরে আমি বলতেছে যে আমি যে তোমাকে নিয়ে আমার ফ্যামিলির কাছে যাবো, তো তোমারটা একটা খুবই যৌক্তিক কোশ্চেন আসছে। জান্নাতুল নাইমা লিখেছো, এত আবেগ কই থেকে আসে ভাই? দেখো একটা ইমোজি দিয়েছে। সো এটা কোশ্চেনটা আমারও থাকবে শেষের দিকে, যে এত জান্নাতুল নাইমা লিখেছে এই কথা, যে এত আবেগ কই থেকে আসে, এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আসে সেটা আমরাও জানতে চাইবো পরে। গুরু, আমি স্বরূপকাঠি থেকে শুনছি, এমনটা জানিয়েছে মনোজ রয়। ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডের সাথে একসাথে শুনছি। গোলাম আজম রাত, অনেকগুলো বেটা একসাথে শুনতেছি। শেহরি খেয়ে কি বাড়ি যাবি নাকি বাসায় যাবি না? গার্লফ্রেন্ড নাকি বউ হয়েছে সেটা জানাতে পারলে ভালো হতো। অঙ্গন আপু, আমি ঢাকা বাড্ডা থেকে শুনছি, তুমি কেমন আছো? অঙ্গনকে জানিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। গুরু, আমি কি করি, আমার তো প্রেম হচ্ছে না, এমনটা জানিয়েছেন নির্মল মন্ডল। ওকে মনি, বলছিলে যে আবার ফিরে আসতে চাই পরিপূর্ণভাবে তোমার কাছে। হ্যাঁ, আমি বলছিলাম তাকে যে তুমি যদি আসো তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো, কিন্তু টের পাচ্ছ যেদিক সেদিকও বিয়ের আগে থেকে এসব করে, এগুলো আছে, কিন্তু তারপর ওগুলো পাত্তা দিচ্ছ না। আসলে কতটা সম্পর্ক আমি এটা জানতাম না। সেটা অন্য কোথাও সম্পর্ক করে, না সম্পর্ক না, অন্য কিছু করতেছে যেটা আমি জানতে পারতেছি না, আমাকে লুকাচ্ছে, কিন্তু পরবর্তী আমি ধরে ফেলতেছি। তারপরও তোমার ওর প্রশ্নে আস্থা বা বিশ্বাস নষ্ট হয়নি? না, সে তো আমার আসলে অনেক মায়ার মানুষ, মায়া, আমি অনেক, আমার খুব আদরের। যাই হোক, এরপরে 2020-এর এখন আমাকে বলছে যে কিছু তো একটা করতে হবে, নাহলে আমার ফ্যামিলির কাছে তোমাকে কেমনে নিয়ে যাবো। আমি কি সেটাও তো ঠিক। তো 2020-এর জানুয়ারি মাসে আমি ঢাকা আসি ওর সাথেই, আমরা একসাথে। তখন তো পদ্মা সেতু হয় নাই, আমরা ওই সাইড দিয়ে আসতাম সাভার হয়ে। এর মাঝে আপনারা হয়তো জানেন সবাই, কুরুমটালাতে একটা ওই যে মেয়ে ধর্ষণ হয়েছিল, একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটির, ওই সময়। তো আমি ওরে নিয়ে আসছি, তখন আমাদের তো ফেরি পার হতে হয়, তো সন্ধ্যায় উঠলে আর কি সকালে পৌঁছাই ঢাকায়, তখন আমাদের 12 ঘন্টা মতো লাগতো সাতক্ষীরা থেকে আসতে। তো আমি হচ্ছে পর্যন্ত আসছি, গাড়তলি পর্যন্ত। তো ওই সময় একটা ঘটনা ঘটছে, তো এই জন্য ওর এক ফুফাতো ভাই ছিল, ওর সাথে ওর এই ভার্সিটিতে পড়তো। তো ফুফাতে বলতেছে যে আমি তোর আসতে তো ভোর হয়ে যাবে, তা আমি আসবো তোকে নিতে, তুই গাবতলী থেকে এত দূর আসবি ভার্সিটি পর্যন্ত। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর যদি আমি বললাম তুমি যদি আমার সাথে দিতে যাও, তো তোমাকে আমাকে দিয়ে আমি আবার শ্যামলীতে আসবো। না, আমার ভাইয়া। সরি, আর একটা টেক্সট একটু নিয়ে নিচ্ছি, যেগুলো খুবই প্রাসঙ্গিক টেক্সট, আমরা না নিলে উপায় নাই আসলে। আরেকটা হচ্ছে যে এমন মেয়েকে মায়ের সাথে তুলনা করা কতটুকু ঠিক আমি জানি না। মারজান খাতুন আনোকা লিখেছে এই কথা। ওকে, তারপর এরপরে ঠিক আমি যখন গাবতলীতে আসছি, তখন ফজরের আজান দিবে এরকম একটা অবস্থা। তো আমাকে ওই সময় বলতেছে তুমি চলে যাও তোমার ফ্রেন্ডের বাসায়। কেন? তোমার ভাইয়া আসুক, তুমি তার সাথে যাও, তারপর আমি যাই। ভাইয়া আসতেছে না, কি আসতেছে? ওই ছেলে আসতেছে। কোন ছেলে? জামাই, যার সাথে বিয়ে হয়েছে আর কি, এটা বিয়ের পরের। তখন আমি আসলে ওর ব্যাপারটা আলোচনা হতো তোমার সাথে, ও আসতেছে, ও ছেলে এরকম? না, বাট ওটা তো ফুফাতো ভাই আসতেছে। না, সেটা তো আসলো না। না, সে আসলো না, সে পাঠাইছে এই ছেলেরে বলতে, তখন তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে, এই ছেলে আসছে, আমাকে বলতেছে যে ভাইয়া ওরে পাঠাই দিচ্ছে আমাকে নেওয়ার জন্য। বুঝলাম, জামাই আসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে।
এখন বাট ওদের কনভারসেশন আউটসাইডারের মতো শোনাচ্ছে ছেলেটা, ও তো বিয়ে করছে, ও তো আসবে, এটাই নরমাল। ওকে, তারপর এখন আমি না, ও আমাকে বারবারই বলতেছে যে আমি তো এই বিয়ে মানি না। ও সো তোমাদের কাছে ও আউটসাইডার ছাড়া কিছুই না, যেহেতু বিয়ে মানে না, যেহেতু সে আমাকে বলতেছে আমি এই বিয়ে মানি না, তো তো আমার কাছে তো তার কোনো ভ্যালু বুঝতে পারছি। সে যদি বলতো আমি মানি, তো আমি তো বলতাম তাহলে আমি তো আসতামই না তার সাথে ঢাকাতে। আন্ডারস্ট্যান্ড। তো ও ওই সময় যখন বলতেছে যে তুমি চলে যাও, ওই ছেলে আসতেছে আমাকে নেওয়ার জন্য। তো তখন আসলে আমার পায়ের তলা মাটি নেই। আমি তো এগুলা কি বলো, তোমাকে আমার সাথে একসাথে আসলা, আবার এখন বলতেছে ওই ছেলে তোমাকে নিয়ে যাবে। এক কাজ করো, ছেলেটা আসুক, আমি অন্তত তার সাথে কথা বলি। আমি এমন কিছু বলবো না যেটা তোমার ক্ষতি হয়, আমি শুধু এটুকু বলবো ভাইয়া আপনার কাছের মানুষটাকে আমি নিয়ে আসছি সাতক্ষীরা থেকে, আপনার কাছে দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। আমি তোমার সামনে আমি ওর কাছে যাইতে পারবো না, তোর সাথে। তো আমি ওইখানে বেশ আমি ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসেছিলাম, ওই ফুটপাতের উপরে বসে কান্নাকাটি করছি, যেগুলো আর কি নর্মালি হয়। ওর মতো বাসে উঠে চলে গেছে। পরে আমি কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডের বাসায় গেছি, যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আর বসে আছি। আমাকে ফোন দিছে আবার, কোথায় তুমি? বাসায়। ধানমন্ডি 32 আসো, ধানমন্ডি 32 আসো। ওই দিন সকালেই, ভোরবেলা এই ঘটনাটা ঘটছে, সকালে আমাকে বললো ধানমন্ডি 32 আসো। আমি গেছি 32-এ, ধানমন্ডি 32 আর তো আবার আমার সাথে দেখা করলো, কথা। মেয়ে তো অনেক পরিশ্রমী এবং স্মার্ট, কত দিক একসাথে ম্যানেজ করতেছে আর কি। তারপর এবং বুদ্ধিমতী, হ্যাঁ। তো এভাবে আমার সাথে আবার কথা বললো, কই আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমার তোমাকে লাগবে। আমি তো তোমাকে চাই, তবে তুমি এই জিনিসগুলো যা করতেছো এগুলো না করে জিনিসটা সেপারেট করো। আমি আমার বাসায় কেমনে ম্যানেজ করতে এটা আমি দেখবো। আমি তোমার বাসায় ম্যানেজ করার দায়িত্ব আমার, এটাও আমি নিলাম, তুমি জাস্ট জিনিসটা সেপারেট করো। আচ্ছা, আমি আরেকটা কথা এর মধ্যে বলতেছি, আমি যে সেপারেট করবো আমার কাছে কোনো ডকুমেন্টস নেই যে আমি এটা সেপারেট করবো। ওই ছেলে আমাকে তো জোর করে বিয়ে করছে, কিংবা কোনো একটা কৌশলে বিয়ে করছে, পেপার সবগুলো ওর কাছে। আমাকে এগুলার তো অনেক ওয়ে আছে, কোর্ট ম্যারেজ, যেহেতু কোর্ট থেকেও ডিভোর্স করানো যায় পেপার না থাকলে। আমি জানি না শিওর, আমাকে পরে অনেকে বলছে এগুলা। তো বলে না, এগুলো হচ্ছে না, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, আমি করতে পারতেছি না। তাহলে ছেলেরা ফোন দাও, ছেলেরা বলো। ছেলে বলে যে করবে, আজ করবে, কাল করবে, পরশু করবে, এভাবে পিছাচ্ছে। তো এর মধ্যে আমার সাথে সে কন্টিনিউসলি যোগাযোগ করে। যেহেতু আমি তারে ভালোবাসি, আমি আর আসলে ওইভাবে তাকে ফিরাইতে পারতাম। দিনে তোমার সাথে যোগাযোগ করছে, রাতে তো একসাথেই থাকে না? তাহলে এর হলে থাকতো, ছেলের জায়গায় থাকতো, একসাথে থাকে না। ওকে, এটা আমাকে বলছে যে আমি একসাথে থাকি না, কিন্তু কতটা মানে থাকছে কিনা এটা আমি জানি না। আমি তার জাস্ট কথার উপরেই বিশ্বাস করছি। যেহেতু হলে থাকতো এটা আমি জানি। তো ও আর কি আমাকে বলছে যে আমার তোমাকে লাগবে। তুমি তো একজন মানুষের, আমি একটা সম্পূরক প্রশ্ন করে রাখি মনি, পরে ভুলে যাব। তুমি তো মানুষের লুকটা তো তোমার কাছে এত ইম্পর্টেন্ট না, মায়াটা ইম্পর্টেন্ট, ভালোবাসাটা ইম্পর্টেন্ট, তাই না? ওকে ফার্স্ট টাইম যখন দেখেছিলে রাজ্জাক পার্কে, তখন ওর মুখের যে গ্ল্যামার ছিল, আর এই যে ধানমন্ডিতে সকালবেলাতে আবার যে ফিরে আসলো, তখন যে গ্ল্যামারটা, এটা কি পার্থক্য টের পাইছিলা? না, আমি ওইরকম কিছু দেখিনি। একই রকম কি মনে হয়েছে নাকি একটু বেশি গ্ল্যামারাস দেখাইছে? না, সবকিছু যেন আমার কাছে একই মনে হয়। ওর মুখের অবয়বটা মানে একজন তৃতীয় ব্যক্তি হিসাবে আর একটু গ্ল্যামারাস, না ও গায়ের কালারটা আর একটু গ্লেজ, এরকম কিছু? আসলে প্রতিবার আমি ওর পাশে যখন যাই, ওর সাথে আমি দেখা করি। না, আমি ইঞ্জিনিয়ারিং শুনতে চাইনি, আমি বললাম যে ওকে যখন ফার্স্ট টাইম দেখেছিল সাধারণ মানুষ হিসেবে বলো, প্রেমিক হিসেবে না। না, ওই একই রকমই দেখাইছে, একটা আলাদা জেল্লা বোঝাতে চাচ্ছে। না, ওনার মধ্যে ওরকম কিছু ছিল না। আর বিয়ে করলে গ্রামে, বিয়ে করার পরে গ্রামের মেয়েদের একটা ইয়ে থাকে, তারা নাকের ফুল পরে, এটা পড়তো না। এত বেকুব তো পারবো না, তাহলে দুইটা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারতো না। যাই হোক, তারপরে এখন পরে আমার সাথে কন্টিনিউসলি দেখা করে, তো আমাকে বলতেছে এখন তুমি তাহলে কিছু একটা করো, আমি তাহলে এটা সেপারেট করো। তো আমি ওই সময় ওই অবস্থায় আসলে আমার ঢাকা এসে কিছু করার মতো মানে আমি ওই শক্তি সামর্থ্য পাচ্ছিলাম। তো আমি কি করলাম, আমি 2021-এর আপনার সেপ্টেম্বরের দিকে, এর মধ্যে আমাদের টোটালি কন্টিনিউসলি দেখা হচ্ছে, কথা হচ্ছে কম। এই সাতক্ষীরা গেলে দেখাই, আমি ঢাকা আসলে দেখাই, এর মধ্যে রাতে টুকটাক কথা হয় আর কি। তো 2007-এ যখন আসছি, ওই 2021-এ সরি, আমি আসছি ঢাকাতে, লিঙ্ক রোড, এখানে আমি এখন যে বাসায় থাকি বাড্ডাতে, ওখানে আমার এক ভাই আছে এলাকার, উনি আমাকে কিছু লিকুইড জাতীয় প্রোডাক্ট আপনার
মধু, তেল, এই জাতীয় এইগুলো আমাকে দিয়েছিল। আমি লিংক রোডে মাথায় ফুটপাতে বসে আমি ওখানে বেচতাম মাইক্রোফোনে। আমি ফুটপাতে বসে ওখানে আমি ওগুলা সেল করতাম। এভাবে বিজনেস শুরু করলো আর কি। শুরু বলতে আমাকে চলতে হবে এলাকাতে। ওকে। এভাবে আমি 6 মাস, এখান থেকে আমি যে টাকাটা পাইতাম এর সবকিছুই আমি তার পিছনে খরচ করতাম। কত টাকা ইনভেস্ট করছি জানি না, আনুমানিক এগুলার আমি এটা বলবো না। আমি না আনুমানিক এখন না আমি তার পিছনে কয় টাকা ইনভেস্ট করছি এটা বলবো না। তবে আমাকে লাস্ট রিসেন্ট একজন বলছে যে আমি তোমার টাকাগুলো ফিরিয়ে দেবো চাকরি পেলে। তো আমি বললাম আমার টাকা তো সেই সময় আমার রাস্তার পাশে বসে ধুলা বালি রোদ বৃষ্টির মধ্যে ইনকাম করা, এই টাকার সমান আর এখনকার টাকা তো আকাশ পাতাল তফাৎ। তা আমি ওটা মজার ছিল বললাম এখন তো ডলারের রেট অনেক বেশি, তো তুমি আমার যে টাকাগুলো নিচ্ছ হিসাব করে তুমি ডলারের রেট হিসেবে দিও। তো যে কথাটা বললো খুব গুরুত্বপূর্ণ। বিল গেটস পৃথিবীর 1 নম্বর ধনী প্রায়ই হয়, উপর নিচ থাকে, তারপরে ওকে আমরা নাম্বার 1 ধরে এর মধ্যেই থাকে। এই যখন আর্লি এজে যখন কোন স্ট্রাগল করতেছে তখন পকেটে টাকা অত সংকলন ছিল না, রাস্তার পাশে যে পেপার বিক্রি করে এমন একজনের কাছ থেকে পেপার চেয়ে চেয়ে পড়তো। ওর ওই লোকটার কথা মনে পড়ছে যে লোকটাকে গিয়ে কিছু কন্ট্রিবিউট করবে। বিল গেটস যখন বিল গেটস হয়ে গেল, কিন্তু ওই লোকটার কাছে গিয়ে যখন বললো যে আমি কিছু করতে চাই আপনার জন্য, তখন ভদ্রলোক বলছিল যে তুমি কি ওই টাকাটা পে করতে পারবা যে অবস্থাতে তুমি আমার কাছে কবর দেখেন অবস্থায় আমার কাছে পেপার পড়ে তোমার এই প্রয়োজন মিটাইতা, ওইভাবে ভ্যালু দিতে পারবা কি? তখন বিল গেটস বলছে না এটা তো পসিবল না। তো যেমনটা ও বলতেছে যে ওই সময় ওই সিচুয়েশনে যেভাবে কষ্ট করে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়ায় লিকুইড এসব প্রোডাক্ট যেমন মধু তেল এগুলো বিক্রি করে টাকা কামাচ্ছে, আর ইনকামের পুরোটাই ধুলা খেয়ে, এবং ওই সময়টাতে স্ট্রাগল পিরিয়ডে ওটা পুরোটাই কন্ট্রিবিউট করতেছে এমন একজনের জন্য যাকে সে মায়া করে বা ভালোবাসে। ওকে, তারপর তো আরেকটা জিনিস বলে রাখি, আমি এখানে লিংক রোডে এসে যে এটা করতাম এটা আমার কেউ জানে না, আমার ফ্যামিলি কেউ জানতো না, আমার ফ্রেন্ড সার্কেল কেউ জানতো না, তারা কেউ জানে না। আমি আমার আব্বুরে একটা কথা বলি, উনি হয়তো ফোন ইউজ করে না এখনো পর্যন্ত, এই সময় এসে উনি একটা ফোন ইউজ করে না, ওনাকে হয়তো কেউ না কেউ দেখাবে এটা যে আপনার ছেলেকে দেখা যাচ্ছে। তো আমি তাকে একটা কথা বলি, আমি আপনারে অনেক ভালোবাসি, আমি হয়তো কখনো বলতে পারিনি, আমি এগুলো করছি এর থেকে আমি আমার কিছু আমার ফ্যামিলিকেও দিছি, আমি এর থেকে কিছু তাকেও দিছি, নিজের জন্য কিছু রাখছি। ওকে, তারপর তো এভাবে চলতেছে চলতে চলতে এখন যখন লাস্ট আমি কয়েকবার আমার সাথে দেখা করছে, তো আমি বলি যে এই জিনিসটা কেমনে কি করবে, সেপারেট কেন করো না, এইভাবে কেমনে চলবে? করবে, ছেলের প্রবন্ধ দিছিল, বললো যে ঈদের পরে করবে, কিংবা তখন 2021-এর ওই 22-এর মধ্যে ঈদের পরে করবে, এই কুরবানির পরে করবে, এই পূজার পরে করবে, এই করবে সেই করবে, মানে এটা জাস্ট আগাচ্ছে বাহানা আর কি। ওকে, মেয়ের পক্ষ থেকে। এর মধ্যে আমি একদিন দেখি যে আমার ফেসবুকের যে অ্যাকাউন্টটা এইটা ওই ছেলে ব্লক দিয়ে রাখছে আমাকে, মানে আমি তার অ্যাকাউন্ট শো করতে পারি না, দেখতে পারি না। আমি ভাবলাম, আমি আরো বলতেছি যে আমার অ্যাকাউন্ট ওই ছেলে কেন ব্লক দিবে, তার সাথে তো আমার কোনো ইয়ে নাই, পরিচয় হয়নি, কখনো দেখা হয় না, কথা হয়নি, তাহলে ওই ছেলে আমাকে কেন ব্লক দিবে, কারণ কি? তুমি কি তাকে বলছো আমাকে ব্লক দিতে? কই না, তুমি তাহলে আমাকে কেন ব্লক দিবে, তার সাথে তো আমার কোনো ইয়ে নাই, এটা আমি জানি না। তো আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, তো ওইটা দিয়ে আমি যখন যাই তখন ওই ছেলের ইসে যাই, মানে ওর প্রোফাইলটা দেখি, তো দেখি যে ওই ছেলে যে ছবিগুলো দেয় কিংবা ও যে স্ট্যাটাসগুলো দেয় এই মেয়ের আইডি থেকে, এগুলোতে বিভিন্ন কমেন্টস লাইক এগুলো পড়ে, ইভেন লাভ রিয়েক্ট এগুলো দেয়, এগুলো দেখলে মানে সহজাত সম্পর্ক চলতেছে আর কি। তো আমি যখন এইগুলা নিয়ে জিজ্ঞেস করি যে এগুলা কেন, তুমি যখন তোর ছেলেটাকে পছন্দ করো না, তোমার সাথে জোর করে বিয়ে করছে, তো এই যে রিয়াক্ট দেওয়া, একসাথে ছবিও আছে, একসাথে ছবি ব্যাপারটা পরে বলি, তো এগুলা কেন? আমার ফোন আমার আপুর কাছে থাকে, মাঝে মাঝে এইগুলো করে, আমাকে তোমার আপুর সাথে, ওই ছেলে আপুর সাথে কথা বলে, আমি কেউ আচ্ছা, আমি কিন্তু একটা ছেলে তোমার সাথে এরকম একটা কাজ করলো, তোমার এগুলো সবই বিশ্বাস করতেছো তুমি? আমি সবই বিশ্বাস করি, কারণ তার কথা আমার কোনো কিছু অবিশ্বাস মনে হয় না। আচ্ছা, কত দূর তুমি বিশ্বাস করতে পারো সেটা আমরা দেখবো, আর ওই মেয়েটির কমেন্টস এর কথা মনে আছে, কোত্থেকে আসে ভাই আপনার এত আবেগ, সেটা আমরা জানবো। ওকে, তারপর এখন আমাকে এইভাবে বুঝাইতো যে এগুলো আমার আপু করে, আচ্ছা তা ঠিক আছে। তা আমি বললাম তোমার আপু যখন করে, ফোনটা তো তোমার কাছে যখন থাকে তুমি তো তাকে আনফ্রেন্ড করতে পারো, যেহেতু তুমি তাকে পছন্দ করো না, কিংবা তোমার সাথে এমন একটা অকারেন্স করছে সে জোর করে, কিন্তু যেভাবে করুক তোমাকে না জানায় না বুঝায়, তাহলে তুমি তো এগুলা করতে পারো। তো আমাকে বলে যে আমি করি, আনফ্রেন্ড করার পরে ও আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমার আপু আবার অ্যাকসেপ্ট। তো আমার আপুর কাছে ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দুটো আছে। ইভেন আরেকটা জিনিস বলে রাখি, আমার ব্যাপারটা আপু জানতো, আপুর সাথে আমার কথা হইতো আর কি মাঝে মাঝে। তো
এভাবে চলতেছে চলতে চলতে লাস্ট আমি ওখান থেকে 6 মাস রোডের সাইডে সেলসের কাজ করলাম। এরপরে আমার এক ভাইয়ের মাধ্যমে, আমার যে বাসায় থাকতাম ওই বাসার এক ভাই, উনি গুলশানে এখানে একটা টেলিকম অফিসে জব করতো। তো উনি আমাকে বললো যে আমার এখানে রিসেপশনে একটা লোক লাগবে, তুমি রাস্তায় না বসে আপাতত এখানে আসো। পরে আমি এখানে আসছি। তো আমি যখন এখানে থাকতাম আর ও থাকতো হচ্ছে ওর হলে, তো আমি আবার এখান থেকে যাইতাম দেখা করতে শুক্রবারে, প্রতি শুক্রবার। আমি ঢাকাতে যতদিন ছিলাম মাসের মধ্যে আমি 4 শুক্রবারের মধ্যে 3 শুক্রবার আমি যাইতাম দেখা করতে, এ আবার আসতো এর মধ্যে। এটা ওর বিয়ের পরে চলতেছে। তো এইভাবে চলতে চলতে ও আমাকে একটাই কথা বলে যে আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো বাঁচবে না। হ্যাঁ, বাঁচবে না, কথা এখনো বলে মানে থাকতে পারবে না, থাকতে পারতেছে না, এটাই ভালো শব্দ। হ্যাঁ, থাকতে পারতেছে না। তো আচ্ছা, আমি বললাম দেখো আমার তো তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নেই, না আমি তো আর আমি তোমার যে একটা সমস্যা, তারপরেও আমি এতগুলো সবগুলো মেনে নিছি। আমি যেমনি হোক আমার বাসায় ম্যানেজ করবো, এটা আমি দেখবো। আর তোমার বাসায় ম্যানেজ করার দায়িত্ব আমার। তবে তুমি আমাকে একটা সুযোগ দিও, আমি তো অ্যাটলিস্ট তোমার ফ্যামিলির কাছে যেন আমি বলতে পারি, আমি যাইতে পারি। তারপর যদি তারা না মানে দ্যাটস ফাইন, আমার কোনো তোমার প্রতি কোনো অভিযোগ আক্ষেপ কিছু থাকবে না, কিন্তু আমার জন্য সেই পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ দিও। তো আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি তাহলে এটা একটু সেপারেট করো, মানে তালাকটা নাও। হ্যাঁ, তো আমি নিব, আমি কথা বলতেছি ওর সাথে বিভিন্ন রকম, আমাকে বইলা বুঝাই রাখতো আর কি। আমি ওর কথাই বলতো, আমি শুনতাম। এই তুমিও বুঝতে আর কি। হ্যাঁ, তো ওই ছেলে আবার ওকে ফোন দিত বাসায়, ওর আবার মাঝে মাঝে টাকাও মনে হয় পাঠাইতো। আর ইভেন আমি এটা মোটামুটি ভালোই চলতেছে, বিভিন্ন দিক থেকে তো টাকা আসতেছে, স্বামীর পরিচয় সে দিচ্ছে, প্রেমিকের প্রয়োজন তুমি দিচ্ছ, আরো কোনো ফোল্ডার আছে কিনা তুমি তো জানো না, হয়তো দিক থেকে আসতেছে, মানে ভালো আছে অর্থনৈতিক ভাবে। তারপর আমি একটা কথা বলি, আমার সাথে এই যে 5 বছর 2018 পর থেকে এই পর্যন্ত আমার কাছে চেয়ে পাই নাই এমন কোনো জিনিস নেই। তুমি এমন কিছু করো না, তার মানে কি পরিমাণ কষ্টের জন্য করতে হয়েছে, কি পরিমাণ ছোট তোমাকে হতে হয়েছে। হ্যাঁ, আমার কাছে চেয়ে পাই, শুধু একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে আমার কাছে একটা শাড়ি চাইছিল, আমি বলছিলাম দিব এই ঈদের সময়, কিন্তু সেই সুযোগটা আমার হয়নি। তো আমার কাছে মানে চাওয়া লাগে না, আমি বুঝছি যে তার কথায় যে তার কিছু দরকার। এমনই ইভেন এমন হয়েছে, আমি হয়তো জিজ্ঞেস করছি যে খাওয়া দাওয়া হয়েছে, কই না এখন খাই না, নিচে যাবো নাস্তা করতে, আমি কেন রান্না হয় না, কই আমার কাছে টাকা নেই, আমার কাছে চাই নাই, কিন্তু আমার কিছু টাকা দাও, আমি দিয়ে দিচ্ছি। একই কথা, চাওয়াই বলে ওই আর কি। তো শুধু একটা জিনিস আমি দেই নাই, আর একটা জিনিস চাইছিল, আমি দিতে চাইছিলাম, পরে এটা আর দেই নাই, সেটা হচ্ছে ওই যে নাকের একটা ফুল, এটা আমি দিতে চাইছিলাম। পরে আমি তার নেওয়ার আগেই শুনি যে বিয়েটি হয়েছে এগুলা, পরে আমি আর এগুলা দেই নাই। আগে খাওয়া এসব থেকে আস্তে আস্তে গোল্ড শাড়ি এগুলোতে গেছে। না অত কিছু দেই নাই, তবে আমার জায়গা থেকে আমি মোটামুটি আর কি। আর যে অবস্থা থেকে দিয়েছো, নিজেরই তো খাবারের ঠাই ঠিকানা নাই। হ্যাঁ, আমার শুরুতে এরকম অবস্থান ছিল। ওকে, তারপর তো এইভাবে টেলিকম কোম্পানিতে রিসেপশন হিসাবে কাজ করলে, রিসেপশনিস্ট এই যে গুলশানে একে আপনার রবি সেন্টার রয়েছে, এটা বুঝতে পারছি। তো এইভাবে একদিন হঠাৎ করে আপনার 2022-এর মধ্যে শুনি যে অসুস্থ হয়ে গেছে, মেবি করোনা হয়েছিল কিনা জানি না, তবে জ্বর এগুলো আর কি যা হয় সিমটম ছিল এগুলো। তো আমি অফিস থেকে এখান থেকে 4টার সময় বের হয়ে গেছি, বসরা বলে বস আমি আমার এক ফ্রেন্ড অসুস্থ শাহবাগে, আমি ওখানে যাবো, আপনি আমাকে একটু ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, তো যাও তাহলে। পরে আমি এখান থেকে 4টার সময় ডাইরেক্ট বাসায় না যাই, সোজা এখান থেকে চলে গেছি ওর হলে। এই জ্যাম ঠেলে এগুলো তো ঢাকার মানুষ বুঝে। তো ওই সময় আমি রোজাও ছিলাম, রোজার সময়। তো আমি গেছি, যাওয়ার পরে বলতেছে আমি তো খুব অসুস্থ, আমি ওর কিছু জিনিস টিনিস নিয়ে গেলাম, ফলটা এগুলো দিছি। ওর এক ছোট মানে জুনিয়র একটা মেয়েরে নিয়ে আসছে, তো আমি ওকে এগুলো দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এখন থাকো, আমি বাসার দিকে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, চিন্তা ভাবনা করো না, এগুলো নিয়ে ঠিক হয়ে যায়। পরের দিন আমাকে বলতেছে আমি বাসায় যাব, আমার বাড়ি যেতে হবে, আমার খুবই খারাপ লাগতেছে। আমাকে তুমি কি একা যাইতে পারবা? কেন, আমার বাসা থেকে লোক আসবে নিতে। তো ঠিক আছে, কে আসবে? এর মধ্যে ওর বড় বোনের বিয়ে হয়ে গেছে মাঝখানে, ভাইয়া আসবে নিতে। আমি কেন, ভাইয়া আসুক। তো ভাইয়া আসতেছে, সকালে বের হয়েছে,
পরে আমি ফোন দিচ্ছি, আমার ফোন দিয়ে বলে যে আমি বাসে উঠছি, আমি তোমার সাথে বাসায় যাই কথা বলবো। তখন আমি বুঝছি যে ভেতরে কিছু একটা হয়েছে। ওর কথা বলার মানে আমার সাথে কথা বলার সময় একরকম করে বলে, আবার যখন অন্যভাবে বলে আমি ধরতে পারি যে না এর মধ্যে কিছু না গরমিল আছে। কোনো কাহিনী হলে ভাইয়া রেফারেন্স চলে আসে না? না না, ভাইয়া আসবার কথা বলছে যে ভাইয়া আসবে, কিন্তু আমার সাথে এমন ভাবে কথা বলছে আমি ধরতে পারছি এর মধ্যে কিছু একটা হয়ে গেছে। পরে আমি বললাম যে, পরে ফোন দিছি, পরে বলে আমি যে বাসে উঠছি, আমি তোমার বাসায় যাই ফোন দিব সাতকায়। তখন আমি বুঝছি যে ঝামেলা একটা হয়েছে, তখন আমার ভেতরে অস্থিরতা কাজ করতেছে। শ্রী বিশ্বজিৎ দাস লিখেছে অনেক গুরুত্বপূর্ণ একটা গল্প। দেখেন একটা ছেলে কতটা ভুল করতেছে এবং এরকম অনেকেই অহর্নিশ করে যাচ্ছে। আর আরেকটা জিনিস লিখেছে আবেগ, বারবার কোশ্চেনটা করা হচ্ছে দেখে মোরসানি লিখেছে আবেগ আমার পকেট থেকে আসে। এনিওয়ে নেক্সট, তারপর তো আমি বলি যে তোমার সাথে বাসা যাওয়ার পরে আমি বলি যে তুমি আমাকে একটু সত্যি কথা বলো, প্লিজ ডু শেয়ার। যত বেশি সংখ্যক শেয়ার করে বহু মানুষের কাছে ভালোবাসা পৌঁছে দাও। আই লাভ ইউ নেওয়াজ। নেওয়াজ যখন থাকবে না তখন আমার যে কি হবে। সো আমি চাই নেওয়াজ সবসময় যেন আশপাশে থাকে। যখন কোনো কিছু বলা হয় নেওয়াজ এটাকে দায়িত্ব হিসেবে মনে করে নেয় এবং নিজে তো শতখানিকের উপরে শেয়ার করেই এবং সবাইকে দেখে কাউন্সিলিং করতে থাকে কমেন্টস জুড়ে। এরকম ভাবে যদি আমার 150 নেওয়াজের মতো লোক তৈরি হইতো, আমি সবসময় আমার প্রোগ্রাম সুপার ডুপার হিট করে ফেলতাম। সো নেওয়াজ, থ্যাংক ইউ। তো আমি বললাম যে তাহলে আমাকে একটা সত্যি কথা বলো তো, আমার ভেতরে অস্থিরতা কাজ করতেছে। কি আমি কি তোমাকে ওই দিন কে নিতে আসছিলাম? কেন ভাইয়া? ভাইয়া আমি কি আবার বলো ভাইয়ের সাথে ছেলে আসছিল। তখন আমার আসলে খুবই মানে আমি তখন আর নিজে সামলাতে পারতেছি না। আমাকে তাহলে আমার সাথে এগুলা কেন করতেছো? তোমার যে সময়টা চলতেছে তখন মেয়েটার বয়স কত? আমরা সেম এজ। মানে কত হবে ওই সময়? 1 বছর আগে এরকম 23-24 হবে। 24 না? 24। তোমাকে এই রিসার্চটা কেউ দেয়নি? একটা মেয়ে 23 থেকে 28 যুদ্ধে যাওয়ার বয়স, এগুলো জানো না? না না। আচ্ছা, তারপর? তো আমি বললাম যে তাহলে তুমি কি মনে হচ্ছে না তুমি কি যথারীতি আমাকে ঠকাচ্ছ? এটাগুলো তুমি কি বলো? আমাকে তোমার কি বন্ধু বান্ধব কম পার্সোনাল লাইফে? আমার এরপর থেকে আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই টোটালি। মানে বরাবরই বন্ধু বান্ধব কম? আমার শুরুতে ছিল, খুব বেশি তো না। ওই যে 2019-এর পর থেকে বুঝলাম, বা ক্লোজ ফ্রেন্ড, আড্ডা দেওয়া, মেলা ফ্রেন্ড এরকম অনেক ছিল। ওইটার আগে ছিল অনেক, তবে আমি সবার থেকে আর কি আমি ওই নিজেকে আর ওই প্রেজেন্ট করতে পারতাম ওইভাবে। বুঝতে পারছি। যাই হোক, একটা বড় গ্যাপ বন্ধুদের সাথে তো এখন টোটালি 2019-এর পর থেকে আমার সাথে টোটালি গ্যাপ। আমার কোনো কমিউনিকেশন। তারপর তো বলতেছে আমার ভাইয়া আসছিল, ভাইয়ের সাথে ওই ছেলে আসছিল। তখন আমি নিজেরা সামলাতে পারতেছি না, পরে আমি আর কিছুদিন ওর সাথে যোগাযোগ না করি। তো আমাকে কন্টিনিউয়াসলি ফোন দেয় আবার, তাই আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। আমাকে এখন আমার ফোনে মেসেজগুলো আছে, আমার মানে বিভিন্ন রকম ইমোশনাল কথাটা তো বলে। তো এইগুলো যখন বলে আমার খারাপ লাগে, কারণ আমি সবচেয়ে বড় কথা তুমিও থাকতে পারো না তখন। না, আমি ওর ওই যে দুঃখ কষ্ট এগুলো আমি সহ্য করতে পারি। ওই যে প্রথমে বললাম সে আমার অনেক মায়ের মানুষ, অনেক আদরের। এখন এইভাবে চলতে লাস্ট হচ্ছে আপনার 23-এর পরে আমি এখান থেকে এই যে গুলশান একে চাকরি করতাম, এটা আমি সেপ্টেম্বর কি অক্টোবরের দিকে আমি চাকরিটা ছেড়ে দিয়ে কোনো কারণে বাদ দিয়ে আমি সাতক্ষীরায় চলে যাই। কারণ আমার ঢাকাতে স্টে করা কঠিন হয়ে যাচ্ছে, আমি মেন্টালি সাপোর্ট কোনো পাচ্ছি না। তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম। তখন বাসায় যেও আপনার আমার আর চলতেছে না, ফ্যামিলি প্রেশার আছে, যেহেতু আমাদের ওয়াসিম খান লিখেছে রাগ খুশি ভালোবাসা। যাই হোক, যে যার মতো লিখতেছে। আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমাদের আর্থিক অবস্থা নাই টোটালি, আমি খুব লো ফ্যামিলির ছেলে। তো এইভাবে বাসায় চলতেছে। বাসায় গেলাম, যাওয়ার আগে তার আগে একটু বলি, আমি মিসিং হয়েছে কিছু। আমি ওই যে আপনার বিল্ডিং এর কাজ করার জন্য যে রড সিমেন্ট রড গুঁড়া করে ইট করে, আমি ওগুলা তো কাজ করছি, ইটের ভাঙা কাজ। আমি পোল্ট্রি ফার্মেও কাজ করছি। এই টাকাগুলো সব এত স্ট্রাগলের টাকা, এত কষ্টের টাকা, তোমার নিজের পরিবারের কোনো রকমের মানে সেই অর্থে উদ্বৃত্ত টাকা থাকার কোনো সুযোগ নাই। আর সব কামাইতেছো, আর মেয়ের কি করলে ভালো হবে, মেয়ের কোন জিনিসটা দিলে খুশি হবে, এই নিয়ে ব্যস্ত তুমি। আর সকাল সন্ধ্যা 24 ঘন্টা কামের পরে বাকি যে সময় থাকে ওই মেয়ে এখন কি ওর সাথে ঘুমায়া থাকলো নাকি আরেকজনের সাথে পিরিত করতে গেল, এই ক্যালকুলেশন মিলাতে গিয়ে তোমার ব্রেনের অবস্থা স্যান্ডউইচ। এই তো অবস্থা তোমার। আমার এখন এগুলা যে আমি করছি, তোমাদের ব্যাপার কি জানিস, এরকম প্রচুর ঘটনা, হান্ড্রেডস থাউজেন্ডস। এগুলা যে করছি এগুলো আমার বাসায় জানে না আমি কাজগুলো করতাম। ওকে, তারপর মনি
আমি আরেকটু বলি, আমি বাসার থেকে বেরোতাম, এই যে ড্রেসটা দেখতেছেন এরকম একটা ফিটফাট ড্রেস পরে আমি বেরোতাম। এরপরে আমি আমার মামার বাসায় যেতাম, আমার মামার বাসায় কেউ থাকে না, আমার মামা চাকরি সূত্রে বাইরে থাকে, আমার নানা মারা গেছে, নানিকে নিয়ে থাকে মামি সহ। ওদের বাসায় যে আমি কাজ করার জন্য যে ড্রেসটা দরকার ওইটা ওখান থেকে পরতাম, ওরে কাজ করে। ওই মেয়ে জানতো যে তুমি এগুলো করে টাকা কামাচ্ছ? হ্যাঁ, এগুলো জানতো। রুচিতেও বাধে না তখন? তারপরেও নিচ্ছে। এখন নেওয়ার প্যাটার্ন কি বুঝছিস না? হ্যাঁ, খেতে পারছি না। না খেতে পাচ্ছি না না, দেখছো ওই যে মেয়েটা চশমা পড়ছে, কি সুন্দর, কি সুন্দর। আর ওই যে শেডটা, লিপস্টিকের এই শেডটা আমি এত পছন্দ করি, অনেকদিন ধরে কেনার ইচ্ছে, কিনতে পারতেছি না, টাকা নেই তো। তখন ওই যে আছে এখন ওখান থেকে তখন বলবে যে হ্যাঁ কি নাম এই কোম্পানিটা, কারণ তার তো অনেক আদরের, অনেক মায়ার, এই অমুক কত দাম, অমুক অনলাইনে কিনলে এত পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ওই থামলো, আবার যে এই ভাঙা এই সেই কাজ করে টাকা কামালো, ওকে বিকাশ করে দিল, তখন এটা পারচেজ করলো বা করলো না, ওটা হয়তো অন্য পারপাজে ব্যবহার করলো। হ্যাঁ, তারপর এখন পরে আমি বিকালে সেদিন 2 ঘন্টা রাতে একটু বেশিক্ষণ কথা বললো, আর একটু জমানো কথা বললো, আরেকটু আবেগী কথা। বিকালে যখন আমার কাজ শেষ হইতো, তো আমি সারাদিন আসলে এই প্রোগ্রামগুলোর প্রয়োজন আছে, যদি কেউ কিছু বুঝে বা শিখে। আমি সারাদিন কাজ করে হয়তো 200, 250 কিংবা 300 মতো পাইতাম। তো এগুলো জমায় আমার কাছে থাকতো, বাসায় আমি হয়তো মাঝে মাঝে একটু বাজারও করতাম। তো এগুলো দিয়ে ওই আমি যখন আমার কাছে থাকতো, যখন লাগতো আর কি আমি খরচ করতাম, না হলে আমার কাছে। নুরনাহার বলেছে যে এমন একটা মেয়ে হাজারো মেয়ের সম্মানহানির কারণ না, এটা একতরফা না, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কোনো মেয়ে হয়তো এভাবে ভিক্টিমাইজড হচ্ছে, এবং অনেক ছেলেরাই এমন আছে, অনেক ছেলে আছে যারা এইভাবে তার পকেট মানি দিয়ে বাকি জীবন পার করে দিয়ে মনের মতো একটা মেয়ে খুঁজে বিয়ে করে চলে যায়। তাও আবার একজন মেয়ের কাছ থেকে, অনেকজন ভিন্ন ভিন্ন মেয়ের কাছ থেকে। এক্স্যাক্টলি তাই। সো এগুলো কিন্তু 2 তারিখ থেকেই হয়। তারপর তো এইভাবে চলতেছে, আমি চাকরি বাকরি ছেড়ে বাসায় গেলাম। এখন আমি বাসায় যে মেন্টালি একবারে ডিপ্রেসড, যেহেতু আমার বাসার কোনো ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেই, আমি একটা ইয়াং ছেলে, আমার কিছু করার দরকার। এই নিয়ে আমার বাবা আমার সাথে মাঝে মাঝে রাগারাগি করে, তো আমাকে কিছু করতে হবে। ওই মেয়ে আমাকে ফোন দিয়ে বলে কিছু তো একটা করা উচিত। খরচ কমে গেছে ওদিকে। এখন এরপরে আমার ওই যে মামা বললাম, ছোট মামা, এ আমাকে খুব সাপোর্ট দিত, এখনো দেয়। উনি আছে হয়তো, ওনাকে বলছিলাম আমি থাকবো। তো ওখান থেকে আমি আবার জানুয়ারিতে, এই যে জানুয়ারি আসছে, এই জানুয়ারিতে আমি আবার ঢাকায় আসি। আমার এক ফ্রেন্ড আমাকে নিয়ে আসে। ইউসুফ নাইম লিখেছো, আপনি বললেন আপনার পরিবারের অবস্থা ভালো না, আর আপনি কষ্ট করে টাকা কামায়া আরেক বেটার বউরে দিতেছেন, আপনি প্রকৃত প্রেমিক। তুই একটা মাল ইউসুফ। এরপরে আমি আবার এই জানুয়ারিতে আসছি ঢাকায়। জানুয়ারিতে আসার পরে আমি জানুয়ারি 1 তারিখে আসলাম, এসে আমি একটা চাকরিতে জয়েন করি আবার। এখন সেটা কন্টিনিউ চলছে। ভালো চাকরি, মোটামুটি এখন একটু স্টেবল জব পাইছো, যেহেতু আমার আর রোডের পাশে বসে কষ্ট করা, মোটামুটি স্টেবল বলা যায়। মোটামুটি আমি চলার মতো আর কি, ভেরি গুড। তারপর ইজিলি চলতে পারতেছি। তো এখন এইখানে আমি ঢাকাতে আসার পরে জানুয়ারির আমি সপ্তাহে আমার সাথে হয়তো 2-3 দিন তার দেখা হয়তো প্রতিদিন, কারণ এর কারণ হচ্ছে আমার অফিসটা যেখানে, ওর হলটাও সেখানে, একই রুটে। আমি অফিস শেষ করে প্রতিদিন আসতাম দেখা করতে। তো এভাবে চলতেছে দেখা করতে করতে লাস্ট আপনার মার্চের 4 তারিখ আমার সাথে দেখা করে, এই মার্চের কার্জন হলে, জায়গাটার নাম বললাম। ওখানে আমার সবচেয়ে জীবনের, আমার লাইফের সবচেয়ে বড় স্মৃতিগুলো এখানে কার্জন হলে দেখা করছে। আমি বাড়ি যাবো। আমি কেন, আমার এর মধ্যে আপুর একটা ছেলে হয়েছে, আমার আপুর ছেলেটা অসুস্থ, আমি যাবো, আমার মন খারাপ লাগতেছে। আমি কই তো আসবা কবে, আমি 10 দিন পর চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ও এর মধ্যে ওই যে নাকের ফুল, এটা ওর নাকটা ছোটবেলায় ফুটাইছিল, বাট ওইটা নাই, ওইটা বন্ধ হয়ে গেছে। পরে আমি ওকে বলছিলাম চলো যাই, নাক এটা ফুটাই, যখন সম্পর্কের শুরুতে তুই ফুটাই নিয়ে, কই তুমি আমার পার্লারে নিয়ে যাও, আমরা ওখান থেকে ওটা ফুটাবো। আমি কাছে ঠিক আছে। পরে যখন ওর বিয়ে হয়ে গেল, তখন বলে যে না আমি আর এটা ফুটাবো না, আমি তো আর বিয়ে টিয়ে করবো না, মানে ওই ডিভোর্সের পরে আর বিয়ে করবে না, তোমার থাকলে তোমার সাথে থাকবো, না থাকলে নাই। আমি বললাম তাহলে চলো এক কাজ করো, আমি তো তোমাকে নিয়ে যাইতে চাইছিলাম, তো তুমি চলো যাই, তোমাকে নিয়ে নাকটা ফুটে আসি। কয় না, আমি যখন চাকরি বাকরি করবো তখন একটা গোল্ডেন না ওই ডায়মন্ডের নাকফুল কিনবো, পরে বাজেট ধরিয়ে দিল নিজেই, আমি নিজেই, এটাই আমার পছন্দের, আমি নিজে হচ্ছে ফুটাবো আমি নিজের টাকায়। আমি আচ্ছা ঠিক আছে। আমি আর এইগুলো ওর কোনো কিছুতে আমি প্রেশার দিতাম না কখনো, যেটা বলতো ওটাই। আমি আচ্ছা ঠিক আছে। তো 4 তারিখে আমি যখন দেখা করে চলে আসি,
তো এর মধ্যে আপনার আমি বাসায় আসার পরে 5, 6, 7 না 5 তারিখ আমার সাথে কথা বলছে, 6, 7, 8 তার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আমার আর ভালো লাগে না, মানে ওই যে আগের কথা আর এই কথার সাথে মিলতেছে না টোটাল। তো আমি বললাম কি হয়েছে তোমার? কয় আমি অসুস্থ। তো আমি অসুস্থ হলে মানুষ মরে গেলে তো মানুষ খোঁজ নিতে হবে, মরে যাওয়ার আগ পর্যন্ত। কয় আমি এমন তো অসুস্থ না, তুমি একবারে মরে গেছো, তুমি চাইলে তো খোঁজ নিতে পারো, একটা ফোন তো দিতে পারো, একটা টেক্সট দিতে পারো। সে আমার সাথে নর্মালি এগুলা কথা বলে। 10 তারিখে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে আমার বাসায় পৌঁছাই আমার বলতেছে বাড়ি আসলেই ঝামেলা। আমি কি কেন, কি হয়েছে, বাসায় কি বলতেছে? বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। বিয়ে মানে এই ছেলের সাথে তো কোর্ট ম্যারেজ হয়েছে। ওটা কি সেপারেটেড হয়ে গেল নাকি হয়নি? হয়নি। ও এর সাথে ভালো মতো বিয়ে হবে? ও আচ্ছা, এর সাথে বিয়েতে যাচ্ছে, আমি আরেকটা নাকি? না এখন বলতেছে যে বাসায় বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তুমি চলে গেলা, আবার বলতে প্রেশার দিচ্ছে। পরে আমার বলতেছে যে হচ্ছে আমি কয়দিন পরে চলে আসবো বিয়ে। আমি আচ্ছা ঠিক আছে তুমি এসো। আমাকে তুমি কি খরচ দিতে পারবা? আমি ঠিক আছে, আমি যা স্যালারি পাই দুইজন মোটামুটি কষ্ট করে হবে, তারপর তুমি একটা চাকরি বাকরি পাইলে দুজন ইজিলি চলতে পারবো, সমস্যা নেই। আমি চলে আসবো। এর মধ্যে হঠাৎ করে একদিন পরে আমাকে বলতেছে আজকে ওর বাসার সবাই ছেলে দেখতে গেছিল। ছেলে মানে ওই ছেলেরা দেখতে গেছে। আমি কি মাঝখানে এত তুমি বাসায় গেলে এর মধ্যে এত কিছু কেমন কি? ওই ছেলে বাসায় ফোন দিয়ে ম্যানেজ করছে, আমার আপুরে ম্যানেজ করছে। আমি কি তোমাকে আমি একদিন বলছিলাম যে আমাকে অন্তত একটা সুযোগ দিও তোমার বাসায় যাওয়ার জন্য, তারপর না হইলে আমার কোনো আক্ষেপ নেই। তাদের যদি আমি ম্যানেজ করতে পারি, না পারলে আমি নিজে থেকে চলে আসবো। একটু সম্পর্ক প্রশ্ন মাঝখানে করি, তোমার পরিচিত লোকজন কি কেউ কি দেখছিল এই মেয়েটাকে কখনো? তোমার বন্ধু বান্ধব বা পরিচিত কেউ? একে আমার ওই যে ছোট মামা দেখছে। কি বলে মেয়েটার লুক সম্বন্ধে, কি বর্ণনা দেয়? না এই বলে সুন্দর আছে, মানে ওর মুখের বর্ণনা। তোমার কথা বাদ দাও, তুমি তো অন্য পৃথিবীর মানুষ। না সে তোমার কাছে লুক ম্যাটার করে না। একবার দেখছে তাকে, দেখে কি বলে? হাইট টাইট? মামা তো অত ডিটেইলে বলবে কিনা, বন্ধুর বর্ণনা? না মামা বন্ধুর থেকেও বেশি ছিল। কি ধরনের বর্ণনা দেয় ওর লুক বা ওর ইসে? না শুধু এটুকু বলছে যে না বিয়ে করা যায়, সংসার করা যায় তাকে নিয়ে, মানে দেখতে সেরকম সুন্দর, মানে সুন্দর এক কথায়। আচ্ছা আমার কাছে তোমার কথা শুনতে চাচ্ছি না আমি। সে বলছে যে না ঠিক আছে সংসার করা যাবে, সমস্যা নেই। ওকে, তারপর? তো এর মধ্যে আরেকটু বলি, ওর মামার বাড়ি হচ্ছে আমাদের এলাকায়, আমাদের বাসার পাশে। ও মামার বাড়িতে গেছে। ওর আম্মু, ছোট বোন, ছোট ভাই, আর ওর আম্মু আমাকে দেখছে, ছোট বোন দেখছে, ওর ভাইটাও দেখছে। ভাইটা আবার একটু মানে প্রতিবন্ধী টাইপের, ভাইটাও দেখছে। যাই হোক এরপরে আপনার এর মধ্যে সাতক্ষীরাতে আসছি, ওর বোন অসুস্থ হয়ে গেছে, আমাকে ফোন দিছে। এগুলো তো আমরা শুনছি, এখন একটু অন্যদিকে যাই আমরা, কিন্তু স্টোরিটা অন্যদিকে চলে যাচ্ছে। তুমি অনেকক্ষণ সময় যদিও পাচ্ছ, শেষের দিকে আসবো আমরা, আমরা ওদিকে যাবো। একটু বলি, ওর ছোট বোন অসুস্থ হয়ে গেছে, ওকে সাতক্ষীরাতে একটা ইসলামী হসপিটালে ডাক্তার দেখাবে। আমাকে 12টার সময় ফোন দিছে, কয় তুমি কোথায়, একটু আসো। আমি এখন আমি কেমনে আসবো? কয় যে না তুমি একটু আসো, তুমি না আসলে আমি একা পারতেছি না। আমি গেছি, দেখি একা পারতেছো না, এই ফাঁকে একটু আমি রঙ্গনের কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ আপনারা একটু কথা বলেন, আমি ততক্ষণে একটু আসছি। অঙ্গন ঘুরে আসুক, আমি অঙ্গন একটু ঘুরে আসি। আচ্ছা আমরা এখন একদম কিন্তু অনুষ্ঠানে আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাচ্ছি, একদম ক্লোজিং পার্টের দিকে যাব। ওকে, এবং আমরা এই ফাঁকে বলে রাখি, আমি কয়েকটা টেক্সট নিই। স্পেশাল একটা টেক্সটের দিকে বারবার চোখ আটকে যাচ্ছিল। আর যদি কবি বেঁচে থাকতো তাহলে বলতো বাস এই বেটা শাহাদাত হোসেন, এত বোকা মানুষ কিভাবে হয়, আবেগ আর ভালোবাসা কখনো এক হয় না, এমনটা জানাচ্ছ। সো তোমরা অনেকেই টেক্সট করছো এবং সেই সাথে আমরা আছি ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4-এ। প্লিজ ডু শেয়ার, যত বেশি সংখ্যক শেয়ার করো, এটাই আমার একটাই এবং একমাত্র চাওয়া, যেটা আমার এই প্রোগ্রামটাকে অনেক দিন পর্যন্ত এগিয়ে নিতে আমাকে দারুণভাবে মোটিভেট করে। সো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। হ্যাঁ মনি? তো ওর ছোট বোন আমাকে চিনতো, বেশ ভালোভাবে চিনতো। ওর বড় বোনও আমার সম্পর্কে জানতো সব, যে আমার সাথে তার সম্পর্ক আছে, রিলেশন। এখন ওই ছেলে আমাকে ওই যখন ফোন দিয়ে বললো যে বাসা থেকে ছেলে দেখতে গেছে, তো তখন তো আমি নাই। ছেলে দেখতে বলছে যার সাথে কোর্ট ম্যারেজ হয়েছে, ওই ছেলে কি অফিশিয়াল এখন বিয়ে হতে যাচ্ছে? হ্যাঁ, বাসার অনেকে কনফিউজ হয়ে যাবে। ওকে, তারপর ওই ছেলের সাথে আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হতে যাচ্ছে। ওকে, ডান। তারপর তো এই কথা আমাকে যখন বলছে,
তো তখন আমি তো আর আমি নেই, আমার তো অবস্থা একবারে খারাপ। হুম আমি তখন বললাম এগুলা কি বলতেছো, এটা এমন তো হওয়ার কথা ছিল না। ওকে কয় তুমি আমার ক্ষমা করে দিও, যেগুলো নর্মালি বলে আর কি, হুম আমি তোমার সাথে অন্যায় করছি, এই করছি সেই করছি। আমার এখন আমার ওই দিনটা ছিল মঙ্গলবার। হুম আমি এখান থেকে বাড্ডা থেকে ব্যাগটা গুছাই অফিসে চলে গেছি। তারপর আমি বললাম যে স্যার আমার 2 দিন ছুটি লাগবে, বুধ বৃহস্পতি, শুক্র শনিবার আমার বন্ধ, আচ্ছা আমি বাসায় যাবো, আমার ইমার্জেন্সি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। পরে আমি গেলাম, এটা হচ্ছে বুধবারের ঘটনা। হুম আমি বাসায় পৌঁছাইছি মঙ্গলবারে, আমি চলে গেলাম বুধ বৃহস্পতি ছুটি নিয়ে। তো মঙ্গলবার যাওয়ার পরে আমি বললাম, আমি আম্মুরও বললাম যে আমি বাসায় যাবো, ওদের বাসায় যাবো। কই তুমি ওদের বাসায় কেন যাবো? কই না আমার যাইতে হবে, আমি অন্তত অ্যাটলিস্ট ওর বাবার সাথে একবার একটু কথা বলি। কই আগে মেয়ের সাথে কথা বলে, কি বলে দেখো। পরে আম্মা আমার অনেক বুঝাইলো, আমার মামা বুঝাইলো, আরও আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই বুঝাইলো। তো আমি আমার আম্মুরে বললাম যে আমি যাই, আমার তো আসলে আমি নিজের সামলাইতে পারতেছি না। হুম কই তুমি একটু মেয়ের সাথে ফোন দাও, আম্মু বলতেছে। পরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে আমি বললাম যে আমি কালকে আসি তোমার বাসায়। কই তো আস্তে আস্তে 3টা টেক্সট আমি নিয়ে নিই। প্রচুর আজকে কিন্তু প্রচুর মানে একদম মানে প্রোগ্রাম রিলেটেড টেক্সট আসছে, যে জিনিসটা আমার কাছে সত্যি খুব ভালো লাগার। আপনি কিডনি চাইলেও কি দিয়ে দিতেন, এমনটা জানিয়েছে সাহেব আলী। যেহেতু তুমি এত বেশি ডেডিকেটেড সেই কারণেই হয়তো প্রতি সপ্তাহে কাঁদিয়ে, আজকে কান্না না, একটু অন্যরকম অবাক হয়ে গেছে এবং অন্যরকম ফিল আসছে। এবং গুরু আচ্ছা একটা মেয়ের চাওয়ার বাইরে কোর্ট ম্যারেজ কেমনে হয় একটু যদি ক্লিয়ার করে বলতেন গুরু। আচ্ছা এগুলো আমরা পরে ডিটেলে হয়তো আলোচনাতে যাব। আমার ভাগ্নে মামা কোনো ব্যাপার না, আমরা পারবো, তোকে ছাড়া থাকতে আমরা আছি। তো কে এটা? হাসান হাবিব। আমার সে মামা। হ্যাঁ হাসান হাবিব, অনেক অনেক ভালোবাসা। হাসান হাবিব, আপনি এমন একজন মানুষ, এই ছেলেটিকে বেঁচে থাকতে সাহায্য করেছেন। বারবার বলছিল যে একটা মানুষ চরমভাবে আমার সাথে কানেক্টেড থাকে, সে হয়তো আমাদের প্রোগ্রাম দেখছে, তার নামে হাসান হাবিব। ভাগ্যিস আপনার টেক্সট আমার চোখে পড়েছে, থ্যাংক ইউ মনির পাশে এইভাবে এত যত্ন করে থাকার জন্য। আর হাসান হাবিবকে যখন দেখছি, যে বলছিল যে আমার কাছাকাছি বয়সের এবং আমার ক্লোজ বন্ধু চাইতেও ক্লোজ, আমিও ফরচুনেট যে আমার একটা মামা আমার 6 মাস কম বেশি বয়সে, কিন্তু আমি সেই সাথে হতভাগাও যে আমার মামাটা পৃথিবী থেকে চলে গেছে বেশ কয়েক বছর আগে। সো তোমাদের এই মামা ভাগ্নের সম্পর্কটা যেন আমি রিলেট করতে পারছি। তারপর তো আমি যখন ওই বাসায় যাওয়ার পরে আমি মামা আমার সাথে করে বাসায় দিয়ে আসছে। পরে এর মধ্যে আমি ঢাকা থেকে আম্মুরে ফোন দিয়েছি রাত 12টার দিকে, যেহেতু এলাকার মানুষ তারা 9টা-10টা পর্যন্ত ঘুমায় যায়। তো আম্মুরে ফোন দেওয়ার পরে, এর আগে আমি আম্মুরে বলছি আম্মু এই ঘটনা, আমার তো খারাপ লাগতেছে, আমি থাকতে পারতেছি না এখানে। কই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না বাবা। তো 12টার দিকে আমি ফোন দিছি, কই কি হয়েছে? আমি কত বিয়ে ঠিক হয়ে গেছে। বাসা থেকে ছেলে টেলে দেখছে, ছেলে টেলে বলতে ওই ছেলে আর কি, কোর্ট ম্যারেজ হওয়া ছেলেটার সাথে আমার আরেকটা কথা বলি, এই যে আগে যে একবার বিয়ে করছে এই ঘটনাটা রিসেন্ট তারা জানছে, মানে আমাদেরকে তো বলনি। না না, ওই যে কোর্ট ম্যারেজটা এই ব্যাপারটা আমার রিলেটিভ কেউ জানে না। আচ্ছা ভালো, শুধু আমার মামা জানে, আমি তাকে বলছি, আর বাইরে কেউ জানতো না। তো আমি কিন্তু ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই জানতো। কিন্তু আমি আমারে বললাম যে আমরা ফোন দিয়ে বলতেছে এই ঘটনা, ওর বিয়ে হচ্ছে, এই কয় তুমি এক কাজ করো বাসায় চলে এসো। পরে আমি তো বাসায় চলে গেলাম, আমার মামার সাথে দেখা করলাম প্রথমে, যে সে আমাকে নিয়ে আমার বাসায় দিয়ে আসছে। পরে আমার আম্মার সাথে অনেক কথা বললো। পরে আমা বলতেছে তুমি ওরা একটু ফোন দাও, আমি কথা বলি। তো আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে দেখো তুমি যেগুলো করলো এগুলো কি আসলে ঠিক? তুমি কোথায়? আমি বাসায়। তোমার পাশে আমার আম্মু। কয় তোমার আম্মুর কাছে দাও। পরে আম্মু বলতেছে একবারে প্রথম কথাই কয় মা কেমন আছো, একবারে প্রথম কথা। কারণটি ভালো। কয় আমার একটা মাত্র ছেলে। তোমার বোনও নাই না? আমার ভাইও নাই, বোনও নাই, আমি একা। কয় আমার একটা মাত্র ছেলে, আমি তো ওর চোখের পানি, ওর কান্না তো আমি সহ্য করতে পারতেছি না। তো আমার খুব ইচ্ছা ছিল আমি আমার এই 2 হাত ভরে তোমার নিয়ে আসবো, কিন্তু সেই সুযোগটা হলো না। তুমি যদি চাও তাহলে আমরা কালকে তোমার বাসায় আসি, তোমার বাবার সাথে কথা বলি। ওই আন্টি এসে কোনো লাভ নেই, বাসায় সবকিছু অ্যারেঞ্জ করা শেষ, দাওয়াত দেওয়া শেষ।
তখন আমার বলতেছে, তা দাওয়াত দেওয়া যখন শেষ, তাহলে তুমি আমার ছেলেটারে এত বছর কেন ঘুরাই রাখলা? তুমি তো আগে থেকে ছেড়ে দিতে পারতা। তো তখন আমার একটা কথা বলছে, আমার খুব খারাপ লাগছিল শুনে। আন্টি, আমি আপনার ছেলের অনেক আগে ছেড়ে দিতে চাইছি, কিন্তু আপনার ছেলে আমাকে ব্ল্যাকমেল করতো, সে সুইসাইড করবে। মানে করতা নাকি? সুইসাইড করা হলে এতদিন করে দিতাম। আমার সাথে তার রিসেন্ট আর কথা হচ্ছে না। এই 17 তারিখে বিয়ে হয়ে গেছে মার্চের। ওকে, শেষ করো তাহলে। এখন আমার আম্মা বলতেছে, আমারে বললো যে আন্টি আমি ও তো আমার ব্ল্যাকমেল করতো। তখন আমার এটা শুনে আমার মানে আমি একবারে নাই, আমার তখন গা হাত পা কাঁপতেছে, হাঁটাটা ঠান্ডা হয়ে গেছে। পরে আমি বললাম যে আমার কাছে দাও। আমি বললাম যে তুমি এটা কি বলো, আমি তো তোমাকে কখনো বলি নাই যে তুমি আমার ভালো না বাসলে আমি সুইসাইড করবো। তুমি আমার বলতে পারতাম নর্মালি যে তোমার সাথে থাকতে পারতেছি না, তাহলে তো আমি অনেক আগে তোমার থেকে সরে আসতাম। যেহেতু যে 2019-এর পর থেকে এই বিয়েটা জড়াই গেছে সাথে। কয়েকবার তো ছাড়ার ঘটনা ঘটছে, বারবারই ও ফোন করে বলছে যে আজকে না কাল আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তো আমি বললাম যে তুমি এটা কি বলো, আমি ব্ল্যাকমেল করছি? তো তখন আমি বললাম, দেখো আমি হয়তো আমাকে ভালোবাসার জন্য তোমাকে ব্ল্যাকমেল করছি, কিন্তু আমি কিন্তু তোমাকে না দেখেই ভালোবাসছি। আমি কি তোমাকে কখনো ব্ল্যাকমেল করে বলি না যে তুমি আমাকে ভালোবাসো? তুমি আমার অনেক মায়ার মানুষ, অনেক আদরের। তো তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। তো এরপরে আমার ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা ওইখানে কেটে দিই। দেওয়ার পরে আমি বাসায়, যখন আমার আম্মা চলে গেছে, আমি তুমি যাও, আমি আসতেছি। তো আমি বাসায় যেয়ে মানে আমার আম্মারে জড়ায় ধরে মানে এত কান্না করছিলাম, আমার মাও কাঁদতেছে আমার ধরে। মানে আমার মনে নাই যে আমি লাস্ট সর্বশেষ কবে এইভাবে কান্না করছি। পরে আমার আম্মা আমার অনেক বুঝাইলো, দেখ যেটা গেছে গেছে, সে যদি না চায় তা তুই যাই কি করবি? সে যদি চাইতো না হলে আমরা যাইতাম। আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই বলতেছে তোর তো কোনো অধিকার নেই এখানে, তুই এই অধিকারে যাবি। এখন যদি মেয়ে যদি বলে না আমি সাথে থাকতে চাই না, তো আমাদের তো মাথা নিচু করে চলে আসার কোনো উপায় নেই। তো আমি বললাম আমি তারপর একটু যাই, আমার তো ভালো লাগতেছে, আমি তো নিজেরা সামলাতে পারতেছি। দেখি গেছিলা না, আমার যেহেতু আমার আব্বু আবার একটু অনেক রাগে, উনি আবার এই বিষয়গুলো এগুলো এতটা আমলে নেয় না। উনি এটা নিয়ে আমার ফ্যামিলিতে আর একটু ইয়ে করতেছে। আমার বেলা এগুলো তুই জানিস হয়তো অনেক আগে থেকে, আমাদের কেন বলাস নি। যাই হোক, পরে তুমি আর যাওনি? আমি আর যাইনি। তারপর 17 তারিখ বিয়ে হয়ে গেল। কন্টিনিউসলি আমাকে ফোনও দেয়, টোটালি কথা বলে। আমি 17 তারিখ শুক্রবার ছিল, আমি তো ওই সময় বাড়িতে চলে গেছি। তো আমার মামা বললো যে নামাজ পড়ে নাহলে আমার এখানে এসে নামাজ পড়ে আমরা বাইরে যাবো ঘুরতে। আমাকে আচ্ছা ঠিক আছে। আমি 17 তারিখে আমার ফোন টোন সব বন্ধ, কিছু। পরে আমি 17 তারিখের পরে 18-19 তারিখে দেখে ফোন অন করছি, দেখি 17 তারিখ রাত পর্যন্ত আমাকে টেক্সট করছে, 12টা পর্যন্ত আমাকে পায় না, ফোন দেয় না আমাকে। পরে আমি শুক্রবার গেল, শনিবার গেল, আমার আবার রবিবার আমাকে অফিস করতে হবে, আমাকে শনিবার। আমি রবিবার চলে আসলাম। আমি তো ঢাকায় এসে থাকতেই পারি না টোটালি, আমার তো মাথা মতো একবার শেষ, কারণ আমার মস্তিষ্কের মধ্যে কাজ করে না কোনো কিছু। একদম হ্যাংকাকুর মতো অবস্থা তোমার। ইভেন ও আমাকে দেখে বলছে কয়েকবার, পিজিতে একটা ডাক্তার আছে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, চলো ওইটা দেখাই তোমারে, তবে তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, কারণ আমি এটা সহ্য করতে পারবো না যে তুমি এরকম কোনো সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে যাও, এটা আমি মানতে পারবো না। তো এইভাবে গেছে। পরে বিয়ের আগে আরেকবার কথা হয়েছে আমার সাথে, কয় তুমি আমাকে একটু সময় দাও, আমি বিয়ের 2 দিন পর ঢাকা চলে আসবো। আবার চলে আসবে? হ্যাঁ, বিয়ের পরে ঢাকা চলে আসবে। কয় যদি তুমি আমাকে সুযোগ দাও তাহলে বিয়ের পরে আমি ওই নতুন বিয়ের যে পেপারসটা, রেজিস্ট্রি কাগজ, আমি ওটা নিব। তাহলে বিয়েটা করলো কেন? বিয়েটা কেন করছে এটা পরে যদি চলে আসবে তো বিয়েটা করবে কেন? এইটার উত্তর তো কেউ দিতে পারে না। ও তুমি জানো না? আমি জানতে মন চাই। জানতে তো মন চাই, কথা হয় না এখন আর। যাই হোক, পরে আমাকে বললো যে আমি চলে আসবো 2 দিন পরে, আমি ওই পেপারসটা নিব, আমি তখন ডিভোর্স দিয়ে দেবো, যেহেতু আমার কাছে একটা পেপারস থাকে। আমি আচ্ছা ঠিক আছে, আমি তাও মেনে নিলাম, না সমস্যা নেই। পরে আমি রমজানের ফার্স্ট উইকে আমি আবার বাড়ি চলে যাই, মানে আমি এখানে টোটালি থাকতে পারতেছি না ঢাকায়, আমার তখন আমি মানে পাগল অবস্থা আমার, এখনো ওই অবস্থার মধ্যে আছি। যাই হোক, আল্লাহ রহম করুক। আমি বাড়ি চলে গেলাম। লাস্টের দিন আমি আসার পরে আমি আবার আমার সাথে কথা হচ্ছে। বৃহস্পতিবারের দিন শ্বশুর বাড়ি থেকে ফিরেই আমাকে আবার টেক্সট করছে। ওর আইডি রেজিস্ট্রিকেট করা ছিল, আমি করে রাখছিলাম।
পরে আমি রেস্ট্রিকেট করা থাকলেও আমি মাঝে মাঝে যে দেখি যে আসলে আমার দিছে কিনা, আমি মন চাই যে না দিক, আমি এটা আমার ভেতরের কথা না আমার সাথে যোগাযোগ করবে। তো আমাকে মানে বৃহস্পতিবারের দিন আমাকে টেক্সট দিছে, অনেক কথাটা আমাকে বলছে। তার মধ্যে একটা কথা ছিল, ভাই আমার লাইফের সবাই আমাকে ঠকাইছে একমাত্র তুমি ছাড়া। ও অনেকেই ঠকাইছে। সবাই ঠকাইছে বলতে তার ফ্যামিলি লোকজন, এক যেখানে বিয়ে হয়েছে সেখানে তার সাথে লোকজন। তোমার এই ইসের সাথে মানে তোমার এই কি বলবো গার্লফ্রেন্ড না বান্ধবী যাই হোক, তোমার গার্লফ্রেন্ডের সাথে একজনের স্টেটমেন্ট মিলতেছে কয়েকদিন আগে, হঠাৎ এগুলো দেখতে চায় না, আমি টাইম লাইনে চলে আসছে। মেয়েটির নাম ইসরাত পায়েল, কি যেন মিস সাব্বিরের সাথে মনে না কি একটা কাহিনী এরকমই মিসেস কম্পিটিশনে। তো এই মেয়েটি বলতেছে যে আমাকে অনেকেই ঠকাইছে, ও একটু আউটস্পোকেন টাইপের মেয়ে, আমি যে দেখতে গেছি তা না, কিন্তু টাইম লাইনে হঠাৎ আসছে চোখে পড়ছে। তা আমি আমাকে অনেকেই ঠকাইছে, সেই কারণে আমি প্রেম ভালোবাসার করি না, ভালোবাসাতে যা যা পাইতে পারে একটা মেয়ে। এটা আবার আরেকজনও বলেছে, সনিকা, ডিজে সনিকা। এগুলো টাইম লাইনে অটো চলে আসে, দেখতে চায় না আমি, অটো আসে। তো এর জন্য ভালোবাসা প্রেমে যা যা থাকা উচিত, যা যা ফিল করে মানুষ, যা যা এক্সপ্লোর করে, আমি মেয়ে হিসেবে সবগুলো এক্সপ্লোর করি। ইভেন আই ডোন্ট মাইন্ড যদি আমার গর্ভে বাচ্চা আসে। এইটাই সনিকা বলেছে। সো দিস ইজ দ্য থিং। তো তোমার যে গার্লফ্রেন্ডের স্টেটমেন্ট, অনেক স্টেটমেন্টটা মিলে যাচ্ছে যে অনেকেই তাকে এভাবে কষ্ট দিয়েছে। ও তখনই বলতেছিল যে আমি যতজনের সাথে এখন পর্যন্ত রিলেশনশিপে গেছি তারাই আমাকে চিট করেছে, এর জন্য আমি রিলেশনশিপে যাইতে চাই না, বাট ভালোবাসার মাধ্যমে যা যা পাওয়ার কথা সবগুলো নিয়ে নি। সো দিস ইজ দ্য থিং আর কি। তো তোমারটা এরকম বলছে যে অনেকগুলো মানুষ তোমার তার সাথে চিট করেছে বা কষ্ট দিয়েছে, তুমি একজন মানুষ যা যে তার সাথে চিট করনি বা কষ্ট দাওনি। তারপর এগুলো মানে বুঝো না, এসব কথার মানে? তো আমি এগুলো কথার মানে কি বুঝো তুমি, নাকি এর গভীরে যাও না? কারণ এখানে তো আমাদের মতো ট্যাটনাদের প্রথম কোশ্চেন মাথায় স্ট্রাইক করবে যে অনেকে ওকে কষ্ট দিছে, কে এইটুক বয়সে। হ্যাঁ, তোমার মাথায় এগুলো আসে না, মাথায় এসব জিনিস? হ্যাঁ, আসে না? না, আমি ওরা নিয়ে কখনো নেগেটিভ কোনো চিন্তা না না, এটা একটা নরমাল আসা। নেগেটিভ পজিটিভ কি রে ভাই, একটা সাধারণ মানুষের আসবে যে আমাকে অনেকেই কষ্ট দিয়েছে না, আদার্স ইন হোয়াট সেন্স? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা এরকম সম্পর্কের খাতিরে, তাই তো? তুমি একজন মানুষ যে আমাকে কষ্ট দাওনি, তাহলে তো বোঝাই যাচ্ছে যে অনেকগুলো ফোল্ডার ওপেন আছে তার, তাই দাঁড়াচ্ছে না? কিন্তু তুমি এগুলো এভাবে ভাবো না, তাই তো? আচ্ছা, ভালো ছেলে তুমি, অনেক মায়া করতো। পরে এটা যখন এটা বলছে, পরে আমি যখন ঢাকাতে আসি শনিবার রাতে, আমি সরি, আমি যেহেতু এই স্টেটমেন্টটা দেখেছি তাই এই মেয়েটির নামটা উচ্চারণ করলাম। ডিজিসনিকার কথা তুই বললি, হয়তো তুই দেখেছিস। হ্যাঁ, বাট গুরু অবশ্যই আমরা এটা মেনশন করব, আমি মেনশন করব যে ওইটার এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। উনি কিন্তু মেনশন করেছে যে উনি একটা ওপেন রিলেশনের কথা বলেছে, উনি কাউকে চিট করে এরকম করবে এটা কিন্তু উনি একবারও বলেনি। না, আমরা নিজেরাও তা বলিনি, মানে বাট এই মেয়ের ঘটনা, ওনার যে মেয়ের ঘটনা, এটা কিন্তু টোটালি আলাদা একটা সেন্সে। না, এটা তো একটু চিটিং এর ব্যাপার আছে, এটার সাথে ওইগুলোর সঙ্গে সাজুজ্য নাই। যে নামটা তুই বললি বা যে নামটা আমি বললাম, বাট তারা বলতেছে যে এত বেশি চিট হয়েছে তারা তাদের সম্পর্কে, যে কারণে তারা কোনোভাবে আর সম্পর্কে জড়াতে চায় না, বাট ভালোবাসলে একটা মেয়ে যা যা পাওয়ার কথা সেগুলো তারা আদায় করে নেয় বা সেটা এক্সপ্লোর করে। ওকে, তারপর বলা যায় না, এদের তো ভীতুকার মানুষ, কখন উল্টাপাল্টা কথা বলে দিবে। তারপর তো আমি শনিবার যখন আসি, তো আমার সাথে টোটালি কথা হচ্ছে আমি বাসে। তো আমি তাকে তার মধ্যে একটা কথা বললাম, আমি গাই দেখো, আমি আমার লাইফের সবকিছু করছি তোমার জন্য। লাস্ট কবে এটা হচ্ছে 17 তারিখ শুক্রবার গেছে, পরের সপ্তাহ শনিবার, বিয়ের পরে, মানে আনুষ্ঠানিক বিয়ের পরে। বিয়ে তো আগেই হয়েছে। হ্যাঁ, আনুষ্ঠানিক হওয়ার পরে যখন ওই শ্বশুর বাড়ি কদিন থাকার পরে এবার বাবার বাড়ি আসছে, বাড়িতে নতুন অবস্থায়, তখন তোমার সাথে দেখা কথা হচ্ছে অনলাইনে। আমার সাথে দেখা হয় না প্রায় 1 মাসের মতো। তো আমি বললাম, দেখো আমি তো তোমার জন্য সব করছি, আমার তো আমার কিছু বাকি নেই। একটা জিনিস আছে, সেটা আমি তোমাকে বলি, তুমি যদি ফিরে আসতে চাও আমি এখনো রাজি। আমার বাসায় কেমন ম্যানেজ করতে হয় এটা আমি দেখবো, এটা নিয়ে তোমার ভালো লাগবে না। তো আমার একটা কথা কয়, আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসছি, আমি তো সমস্যা নেই। মানে বোঝাচ্ছে যে ওর সাথে রাত কাটিয়েছে, এগুলো মিন করছে, তাই তো? এমন বলছে যে আমি ওই যে শ্বশুর বাড়ি গেছে আর কি, ওটা মানে ওটাই তো বোঝাচ্ছে যে ওর সাথে আমি থেকেছি, রাত কাটিয়েছি। তো এখন আমি কিন্তু ঘুরে আসছি শ্বশুর বাড়ি থেকে, সেই অবস্থায় তুমি আমাকে মানবে কিনা? আমার সমস্যা নেই, ওটাও ব্যাপার না, তাই তো? পরে কই না, আমি আর ফিরতে পারবো না। ওকে, সমস্যা নেই, তবে আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তবে এটা নিয়ে তুমি কখনো আফসোস রেখো না, যে আমার যদি কিছু হয়ে যায়।
তুমি তো আত্মহত্যার কথা কখনো বলনি, এখন তো বলতেছো। না, আমি ওইভাবে বলি নাই। মিনিং তো তাই দাঁড়াই না, আমি ওরা ডাইরেক্টলি বলি না যে তুমি যদি চলে যাও তো আমি বাঁচবো না। তবে আমি এটা বলছি, মোহাম্মদ গোলাপ আলী 100 বার মায়া মায়া শব্দটা লিখেছে, এটাই গল্পের মূল মন্ত্র। তো আমি বলছি যে হচ্ছে তুমি যদি না থাকো আমার সাথে, তবে আমার থাকতে খুব কষ্ট হবে। আমি একবার বলি না যে তুমি না থাকলে আমি মরে যাবো। কারণ এরপরে ওইভাবে চললো, থাকবে না, বলছে যে না এটা আমি আর আসতে পারবো না। তারপরে ঠিক আছে। এরপরে আমার ঢাকা আসার পরে আমার সাথে কন্টিনিউসলি তার কথা হয়, বাবার বাড়ি থাকতে আমার সাথে কথা। ওদিকে সংসার করছে, তোমার সাথে কথা চালিয়ে যাচ্ছে, আমার সাথে কথা বলে। এখন আমি হচ্ছে আগে হয়তো দেখা যাচ্ছে আমি চাইলেই তারা ফোন টোন দিতে পারতাম, এখন সেটা সম্ভব না, আমি দিতে পারি না। কারণ আমি কেন দিই না, আমাকে দিতে বলছে তুমি মাঝে আমাকে ফোন দিও, তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না। আমি কেমনে ফোন দিব? আমি যদি ফোন দিই অ্যাটলিস্ট এটা যদি তোমার শাশুড়ি শ্বশুর কিংবা ওই ছেলে দেখে, তখন তোমার সম্পর্কে আরেকটা বাজে ধারণা তারা করবে যে এই মেয়ের বাইরে কোথাও অ্যাফেয়ার্স আছে কেন। আমি চাই না যে কেউ তোমার সাথে তোমার সম্পর্কে একটা বাজে ধারণা করুক। এখন ওকে, তারপর এখন কি অবস্থা তাহলে? এখন আছে শ্বশুর বাড়ি, মানে কয়েকদিন আগে চলে গেছে। সমস্ত ক্যালেন্ডার তোমার ব্রেনের মধ্যে কখন যাচ্ছে কখন আসছে কি অবস্থা? এখন আমি ধারণা করতেছি, আর আমার ধারণাগুলো যেন সঠিক হয়। এত ধারণা করেছো ওরে নিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে মিলেই যাচ্ছে এজন্য। কারণ আমি তো সবসময় তার চলাফেরা কাজ কথা এগুলো নিয়ে অ্যানালাইসিস করতাম, করতে করতে এখন একদম ওর চলাফেরা কথা কাজগুলো আমি বুঝি যে কোথা থেকে হচ্ছে, কি বলতে চাচ্ছে, এগুলো আমি বুঝি। যেহেতু আমি 5টা বছর তার সাথে ছিলাম, মানে নেক্সট লেভেল চলে গেছে আর কি, মানে আধ্যাত্মিক লেভেলে চলে গেছে। ওকে, সো এখন সবই আন্দাজ করতেছে, মিলেও যাচ্ছে। এইটা কথাবার্তা কি হয় এখন? আমার সাথে টোটাল আমার এই যে লাস্টে 3 তারিখে আমাকে ফোন দিছিল একবার, শ্বশুরবাড়ি যাওয়ার পরে, এপ্রিলের 3 তারিখ। হ্যাঁ, মানে চলতেছে এই 3 তারিখে। আচ্ছা আচ্ছা, আমাকে ফোন দিছে যে আমি ওই সময় একটু খুব বাজে ব্যবহার করছিলাম আমার সাথে। তো দেখি ফোনে যতটুকু বোঝা যায় কান্নাকাটি করতেছে। পর আমি ফোনটা কেটে দিয়ে আমি নাম্বারটা ব্লক করে রাখছিলাম, আইডি আমার ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলাম। আমি কিছু টেক্সট দিয়ে রাখছিলাম ওখানে অনেকগুলো। তো আমি ভাবছি হয়তো এটা দেখবে, আমি এটা আজকে আসার আগে আমি আইডিটা অ্যাক্টিভ করলাম। আমরা মেসেঞ্জারে ঢুকে দেখি তোমার তো চেক চলতেই থাকে যে খেয়াল করলো কিনা। আমি মানে আমার ভেতর থেকে চাই যে না আমাকে একটু ফোন দেখি। এখন কেমন আছো? তোমার তো গল্প মোটামুটি শুনলাম, আমরা সবই তো শুনলাম। আছো কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো বলতে মেয়েটার ওই কষ্ট বা তীব্রতা এখন আর নাই? এগুলা আল্লাহ না করুক হয়তো বেঁচে থাকাকালীন শেষ হবে কিনা জানি না। তার মানে কি এখনো তোমার ওই অবস্থা? এখন ওই অবস্থা। 24 ঘন্টা কি সবসময় মেয়ে আমার ব্রেনের মধ্যে থাকে? সবসময়। কি চিন্তা করো? যত সময় চিন্তা বলতে কিছু কিছু জিনিস আছে যেগুলা এই যে এপ্রিলের 14 তারিখ আসতেছে শুক্রবার, এই মুহূর্তগুলো দিনগুলো ভুলতে পারো না। এই দিনটা হচ্ছে ওর জন্মদিন প্রথম দিনটা, 14 তারিখ। আবার ওই দিন 22 রমজান ফার্স্ট দেখা করছিলাম, সব মনে থাকে। যে অনেকে টেক্সট করতেছে যে দেখি ডেট মেট কিছু বাদ দেয়, দিন তারিখ সময় সব মনে আছে। লিখতেছে এটা লিখতেছে মুজাহিদুল বলতেছে যে ডেট তারিখ কোনো কিছু তো বাদ থাকে না, কিভাবে সম্ভব মনে রাখা? কারণ আমি ও তো পুরোটা। আচ্ছা যাই হোক, আমরা তো এগুলো জানলামই। এখন মানে যেমন রাতে বাসায় যখন থাকো ওই ওর চিন্তা ওর খেয়াল, এর বাইরে কোনো কিছু নাই আর? না, আমি বাইরে কোনো কিছু। চাকরি কি করতেছো ঠিকঠাক মতো? চলতেছে আর কি, মানে আরো বেশি কিছু করবো অন্য কিছু ওই ধান্দা নাই। ধান্দা মাথায় একটাই, ওর চিন্তা ওর খেয়াল, ওর সাথে কাটানোর সময় মুহূর্ত। আমি আর আগাইতে পারতেছি না কোথাও, আমি স্টাক হয়ে গেছো এখানে। ক্যারিয়ার নিয়ে ভাববা, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা বা পরিবারের জন্য কিছু করবা, ইভেন বিয়ে নিয়েও চিন্তা ভাবনা নাই মাথায়, নাই টোটালি। কারণ তোমার বাবা মার তো অনেক কষ্ট করে তোমাকে মানুষ করছে। বাবা কি করেন? বাবা কৃষিকাজ করে এবং প্রচুর কষ্ট করেন। একদম নিম্নবিত্ত বলতে যা বুঝায়, নিম্নবিত্ত একবারে, একদম নিম্নবিত্ত বলতে ছিন্নমূল একটি পরিবারের কাছাকাছি, যেখানে আজকে যদি উপার্জন না হয় কালকে হয়তো একবেলা পেটে শুকান দিতে হবে, না খেয়ে থাকতে হবে। তার একমাত্র সন্তান তুমি, তোমার ভাই বোন নাই, তুমি এই একমাত্র সন্তান। আর সেই বাবা মা পাগলের মতো পরিশ্রম করে চলেছে কিভাবে তোমাকে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করা যায়। আর তুমি শক্ত সমর্থ, যেমনটা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, সুদর্শন একজন ছেলে, যার খেয়াল, যার মানসিকতায়, যার ব্রেন, যার প্রেম একটাই, সেটি হচ্ছে সেই মেয়েটি, তাই তো? এবং এখনো ধ্যান জ্ঞান সেই মেয়েটি অন্যজনের সংসার করতেছে, আর তুমি আছো তোমার ধ্যান এবং জ্ঞানে সেই মেয়েটিকে ঘিরে। এর বাইরে তোমার কোনো পৃথিবী নাই, এর বাইরে কোনো বাঁচা নাই, এর বাইরে কোনো আশা নাই, এর বাইরে কোনো চাওয়া নাই, শুধু এই মেয়েটা, রাইট?
এখন এগুলা মাথার মধ্যে এগুলো আছে, সারা 24 আমি এর ঘন্টা বাইরে তো পারতেছি না। ইভেন আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখের পানিতে আমার জায়নামাজ ভিজে যায়। এভাবে একদিন মনে হয় আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করতেন, আল্লাহ সমস্ত রকমের রিওয়ার্ড দিয়ে দিতেন, কিন্তু কাঁদো তো মেয়েটার কথা চিন্তা করে। হ্যাঁ, আমি মাঝে মাঝে ভাবি যে কোথা থেকে কোথায় আছি আমি। আবার এবং কি সরল আরেকটা ডায়লগ মনে পড়লো, যে একটা রূপক অর্থে ডায়লগ আছে, যে একজন নামাজির সামনে দিয়ে মজনু দৌড়া যাচ্ছে, তো নামাজি নামাজ শেষ করে বলল, তুই কি জানিস না যে যখন কেউ নামাজ পড়ে তখন সামনে দিয়ে হাঁটতে হয় না। মজনু তখন বলতেছে যে তুমি সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ এবং রাসূলের ধ্যান করার জন্য বলেছেন যে বান্দার জন্য নামাজ নাকি ইসের মতো, মেরাজের মতো, আল্লাহর সাথে সাক্ষাতের মতো, দিদারের মতো, তো তার প্রেমে তুমি পাগল হয়ে নামাজ পড়তেছো, আর আমি তো লাইলির প্রেমে এতখানি পাগল, তুমি যে নামাজ পড়তেছো আমার তো চোখেই বসেনি। তো তোমার অবস্থা সেরকম যে তুমি এমন ভাবে তোমার লাইলির জন্য পাগল, তুমি যে নামাজে আসো কারো কৃতজ্ঞতা জানানোর জন্য, কারো হক আদায়ের জন্য, তার চাইতে লাইলির প্রেমে পাগল হয়ে তোমার দুই চোখ ভেসে যাচ্ছে এবং জায়নামাজ ভিজে যাচ্ছে, তাই তো? এখন লাইলির জন্য আর কি কি করার ইচ্ছা আছে? আমার আসলে কষ্টের জায়গাগুলো এখানে। প্রথম কথা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি তার ফ্যামিলির কাছে যাইতে পারিনি, আমার সেই সুযোগ সে দেয়নি। প্রথম কথা হচ্ছে বুঝনি, আমি সেটা কেন দেয় নাই, সেটা সুযোগ দেয়নি কথাটা বললা, এর মানে কি এটা বুঝনি? কেন ফ্যামিলির কাছে যেতে দেয়নি? আমি তাকে বারবার বলছিলাম অন্তত আমাকে একটা সুযোগ দাও, দেয় নাই। এক, দুই, এই যে বাচ্চা না হওয়ার ব্যাপারটা, আমাকে বলছিল ভাই আমাদের বাচ্চা না হলে অনেক বাচ্চা দত্তক পাওয়া যায় পিজিতে। ওই গল্প আমরা শুনছি, ওগুলো থাক। এখন বাচ্চা কি ভাব আছে, এগুলো খবর জানো কিছু? তার সাথে আমার কোনো যোগাযোগ নেই এখন, আর বেস্ট কয়েকদিন, মাত্র 4 দিন ধরে যোগাযোগ নেই। 3 তারিখে যোগাযোগ হয়েছে, আজকে 7 তারিখ। ও তাই তো, সেটাই আমার কাছে বেশ কয়েকদিন মনে হচ্ছে, কারণ আমার এক একটা দিন এখন অনেক বছরের সমান না, এখন অনেক সময়ের আমার সময় কাটে না। তবে ভাই তোর গাই গল্পতে আমার যে একজন লিখেছিল যে প্রতিদিনই গল্প শুনি আর কাঁদি, আজকে কেন যেন হাসি আসতেছে। তোর গল্পতে আমি অ্যাটেনশন দিয়েছি একটা কারণে, আমিও তো একটা মানুষ, যেমন আমার দুঃখ কথাও একজন লিখেছে যে গুরু কিভাবে পারেন এত লম্বা সময় এই সব জিনিসগুলোকে হজম করে ধৈর্য ধরে রাখতে। এক তো প্রফেশন বাড়তে হয় আমাকে, আরেকটা হচ্ছে যে অনেক বড় ভরসায় আমার পাশে হট সিটে যে বসে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আরেকটা হচ্ছে যে অনেকেই অপেক্ষায় থাকে যারা বাইরে শুনতেছে। তবে হ্যাঁ, এটা একটা বিগ লার্নিং আজকে যে গল্পটা আমরা শুনলাম সেটার ব্যাপারে। তবে একটা বিষয়ের কারণে আমি ধৈর্যটা ধরে সুন্দর করে আমি গল্পটা শুনতে পেরেছি। একটা মানে স্টেট লাইন আমার ব্রেনের মধ্যে ঘুরতেছিল যে প্রেমের ক্ষেত্রে যে জ্ঞানের পরিচয় দেয় সে আর যাই হোক সে প্রেমিক না। প্রেমের ক্ষেত্রে যে জ্ঞানের পরিচয় দেয় সে আর যাই হোক সে প্রেমিক না। প্রেম মানে হচ্ছে উড়াধুরা পাগল প্রায় একটা কিছু, যেমনটা তুমি করে এসেছো। অর্থাৎ আমি জ্ঞান বুদ্ধি করে স্কেচ বাই স্কেচ, লাইন টু লাইন ক্যালকুলেশন করে আগাচ্ছি, তাহলে আর যাই হোক সে কিন্তু প্রেমিক হতে পারলো না। আর পৃথিবীতে সত্যি প্রেম এবং ইশকের মধ্যেই স্বর্গের এক চিলতে অনুভূতি যদি থেকে থাকে তাহলে এটার মধ্যেই আছে। সেই ব্যক্তি ছেলে হোক আর মেয়ে হোক অসম্ভব রকমের অভাগা প্রেম এবং ইশকের স্বাদ যদি পৃথিবীতে সে না পেয়ে যায়, সেটাই বলতেছি না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হোক, সেটা চাচ্ছি বৈধভাবেই হোক, বাট প্রেম এতই মূল্যবান একটা জিনিস। আর যেসব ট্রিকি গায় ছেলে বা মেয়ে, যারা প্রত্যেকটা ক্যালকুলেশন করে আগায়, তারা সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠতে পারে না। তারা ওই স্বাদটাও পায় না যে স্বাদটা তুমি পেয়েছো, কারণ তুমি কখনোই ক্যালকুলেশনে যাও। আমার আফসোসের জায়গাগুলো হচ্ছে এখানে, আমাকে ওই যে বলছে যে বাচ্চা কাচ্চা না হলে আমরা একটা দত্তক নিব, বাচ্চা নিয়ে থাকবো, সেটা তো এখন অন্য জায়গায় সংসার করতেছে। এরপরে একটা কথা বলছিল, কই আমার শরীর তুমি ছাড়া কেউ কখনোই টাচ করতে পারবে না। তখন আমার মাথার মধ্যে এইগুলো ঘুরে কেমনে যে এইগুলো বলছে আমাকে, আর ও যেভাবে বলছে আমি আমার নিজেকে ওইভাবেই সামনে আগাইছি, ওইগুলো মাথার মধ্যে সেট আপ করে। কিন্তু এখন কি হচ্ছে আমার এই ধারণা হচ্ছে এখানে আমার কষ্টের জায়গা। আমি রাতে যদি ঘুমাই, আল্লাহ দিলে যদি ঘুম আসে, যদি মাঝে রাতে ঘুম ভেঙে যায়, আমার মাথার মধ্যে ওই ইনস্ট্যান্ট ওইটাই ন্যানো সেকেন্ডের মধ্যে ঢুকে যায়, আমি ওইটারে আর বাইর করতে পারি না, সারা রাত ঘুমাইতে পারি না, এমন অবস্থা। তবে আমি লাস্টে একটা কথা বলছিলাম, 3 তারিখে আমাকে ফোন দিয়েছিলাম, আমার কই তুমি তো আমার মাঝে মাঝে একটু ফোন দিও। থাকতে পারে না এখন। তাই আমি বললাম যে আমি মরে যাচ্ছি, আমার শেষ নিঃশ্বাস চলে যাচ্ছে, পৃথিবীতে আর কোনো অপশন নাই বেঁচে থাকার। যদি এমন অপশন দেয় যে তোমার সাথে কথা বললে আমি বেঁচে যাবো, আমি ওই সময় তোমার সাথে কথা বলতে চাই না, আমি মরে যাবো কিন্তু তোমার সাথে কথা বলবো।
তারপর থেকে তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। যোগাযোগ 3-4 দিন নাই রে ভাই, এই না তুই ছাড়বি না ও ছাড়বে নাই, টোটালি আর কি তাই তো অবস্থা, তাই না? এটা কয়েকদিন মাত্র দেখা, 4 দিন মানে 4 বছর। আমার কাছে একটা দিন একটা বছর। হিস্ট্রি সাবজেক্টের ডেট মনে রাখা যেমন অনেক কঠিন, আমাদের হিস্ট্রি প্রফেসর এমন ভাবে ডেট মনে রাখছে, পাশে বসা আমাদের গেস্ট যে ছাত্রী নিজের ডেটের ব্যাপারে কিছু ডেভেলপমেন্ট আসছে, সেও মনে করতেছে যে কয় তারিখে হয়েছে লাস্ট কথা। 3 তারিখে লাস্ট কথা হয়েছে, 4 দিন ধরে কথা হচ্ছে না, আজকে 7 তারিখ। তাহলে দেখ ডেটের আর মনে 22 রাখা। রমজান হচ্ছে প্রথম দেখা হয়েছে। আর কত জুন? 14 এপ্রিল। 14 এপ্রিল হচ্ছে জন্মদিন। আর জুন কত জুন? এটা 7 জুন। এই যে আমাদের গানটা বাড়ছে এই প্রফেসরের কারণে। ও আরেকটা আমি লাস্ট একটা কথা, না ডেট না, আমি লাস্ট একটা কথা বলি। এটা আমি হয়তো আমার আব্বু দেখবে, কারো না কারো মাধ্যম দিয়ে তাকে দেখাবে। তো আমি আমার আব্বুকে একটা কথা বলতে চাই, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, কারণ সেটা আমি আপনাদের কখনো বলে বোঝাইতে পারি নাই, কিংবা আমি কখনো প্রকাশ করতে পারিনি। তবে আজকে আমি এখান থেকে আপনাদের ঢাকা প্রেমের মাধ্যমে বলতে চাই, আমি আপনাদের আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। আপনাদের হয়তো কখনো বলা হয় নাই, কিন্তু আমি কোনো কিছুর মাধ্যমে সেটা বোঝাইতেও পারিনি। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার নিজের জন্য কিছু করতে পারি নাই, আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারি নাই, আমি না কোনো মানুষের জন্য কিছু করতে পারছি, তার জন্য কিছু করতে পারিনি। দিন শেষে আমি আসলে ব্যর্থতা। আমার কেন জানি মনে হয় আমার জন্মে আজন্ম পাপ। আর কিছু? আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে ওই মেয়ের কথা নাম না বলি, যাই হোক বলি নাই, আর একবার না দরকার নেই। ও আমি চাই যে ও ভালো থাকুক ওর সময়। আমি ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে আমার ওর প্রতি অনেক অভিমান। আমি অভিমানের খাতা অনেক ভারী, আমি তার প্রতি কোনো অভিযোগ রাখছি না। সে যেখানে গেছে, যেভাবে গেছে, আমাকে একটা কথা বলছিল, কয় আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তো সে যখন মেনেই নিচ্ছে, তো আমার তার প্রতি আর কোনো অভিযোগ নেই। আর আমি চাই না সে আমার সাথে কোনোভাবে যোগাযোগ করুক। হয়তো এটা মানে বলার জন্য কয়েকবার বলছি, জীবনে শতবার বলছি 2019-এর পর থেকে। তারপর তো এক পর্যায়ে বললে যে আমি থাকতে পারছি না, তখন থাকতে পারছি না বলতে সে কতটা পারছে কিনা পারছে জানি না, তবে ইভেন আমি অনুষ্ঠান শেষ করতেছি, কেন জানি মুখে মানে কোনো কথাও আসতেছে না, ব্রেনে কোনো রকমের সাপ্লাই দিচ্ছে না, ওয়ার্ড তৈরি হচ্ছে না। এর পিছনে রিজন কি আমি জানি না। ওর বড় আপু জানতো এগুলা, ওর বড় আপু সবই জানতো। ওর বড় আপুকে আমি ফোন দিছিলাম বিয়ের আগে, এটা বলা হয় নাই। তো আমি বললাম যে আপু এই ঘটনা, আপনার নাকি বিয়ে সেদিয়ে দিচ্ছেন? তো হ্যাঁ। কয় তো আমি বললাম যে আপনি তো জানেন আমার ব্যাপারটা, তো এই কথা বলছে, কয় ও তো তোমার কথা আমাকে বলে নাই। ওকে, অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামে আসার জন্য। এরকম তো নর্মালি হয় না, এটা হয়তো শরীর একটু উইক, এটার কারণে কিনা। ও বাইতে রোজা কিন্তু ছাড়া যাবে না, পরিস্থিতি যাই হোক না কেন। আমি নিজেও ছাড়ি না, শুধু নামাজটা রেগুলার হয় না, সেটা হওয়া উচিত। আমার জন্য দোয়া করো। আরেকটা জিনিস একটু বলি, 1 মিনিট। আসলে আমার সবথেকে খারাপ লাগে, আমার মনে হচ্ছে না গত 6 মাসে তোমার মতো সময় কেউ পাইছে কথা বলার। আমি আরেকটু বলি, আমি আছে 1 মিনিট আছে। আমার সবথেকে খারাপ লাগার একটা জিনিস হচ্ছে, ও যেখানে থাকতো আমাকে রেগুলার সেই পথ দিয়ে যাইতে হয়। একটা সবথেকে মানে এটা অনেক কষ্ট, মারাত্মক একটা জিনিস আমার এইখানে। আমি প্রতিদিন ওই একই রুট দিয়ে আমার যাওয়া লাগে, এবং আমি ওই জিনিসটা নিতে পারতেছি না কোনোভাবে। ওকে, যারা আমার জন্য খুবই কষ্টদায়ক। ওকে, সো দিস ইজ দ্য থিং। সবাই রোজা প্রপারলি, মূল মানে যে রোজার যেভাবে আহকাম বলতে অ্যাকচুয়ালি বোঝায় ধর্মের আহকাম। মূল স্তম্ভ হচ্ছে কালেমা তৈয়বা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো রোজার যে সব অবশ্য পালনীয় যে জিনিসগুলো আছে, সেগুলো যেন আমরা প্রপারলি মেনটেন করতে পারি। সো এটা সবার জন্য চাওয়া থাকলো। আর তোমার ক্ষেত্রে না, তোমার আজকের এই কথাগুলো শুনতে শুনতে আমি মানে মেন্টালি আমিও কিছুটা ডিস্ট্রয়েড। আমি শব্দ তৈরি করতে পারছি না, কোন দিক দিয়ে আগাবো বুঝতেছি না, এরকম কনফিউজড। খুব বেশি যে হই আমি তা না, অনেক বড় বড় অনেক টাফ ঘটনা ডিল করছি, সেটা নিয়ে সলিউশনের দিকে গেছি। আর তোমাকে নিয়ে পারতেছি না আমি, মানে কোনো কিছু আসতেছে না, মানে তোমার কষ্টে, তোমার দুঃখে। এবং তুমি আসলে যে লিটারেলি তুমি যে হয়ে গেছো, মানে সোজা হয়ে দাঁড়াতে পারতেছো না টাইপের সিচুয়েশন আছে, এটা আমি একদম অন্তঃস্থল থেকে ধরতে পাচ্ছি। তোমার বয়স কত হবে এখন? 25 রানিং। আচ্ছা, আর আমি মোটামুটি আর 1 বছর 2 বছর পর এমন জায়গাতে রানিং হতে যাব, সেটাতে বলতেই পারবো গর্বের সাথে যে আমি তোমার ডবল বয়সে। তোর পা ধরতেছি।
না না না, কি করে? এটা কার যায় বল, প্রেম বলিস না, পাগলামির মধ্যে আছিস, ছেড়ে দে। আমি আসলেই আজকে এইসব কারণে কথা এতে না না স্যার, এটাকে পাগলামি বলে, প্রথম থেকে যেটার মধ্যে আছিস। আর যেহেতু রমজানের মাস, রাতের মধ্যে যে জিনিসগুলো আমার বলার কথাগুলো মুখে আনতে পারতেছি না, ব্রেন থেকে এই পাগলামি, ভূত, ছোট ভাই হিসেবে বলতেছি, বয়সের রেফারেন্স দিলাম ওই কারণে, যেভাবে বলার ইখতিয়ার আমি রাখি। তো ভাই বোন নাই, বড় ভাইয়ের ই হলে হ্যাঁ তাহলে শুধরায় নিত। বন্ধু বান্ধবের কাছে নাই, এখন তুই সবার কাছ থেকে দূরে চলে গেছিস। আমার কোনো বন্ধু বান্ধব নাই। হ্যাঁ, তো অনুরোধ করতেছি, পাগলামি ছাড়। প্রথম থেকেই নিতান্ত তুই পাগলামির মধ্যে আছিস। যা বলছিস ভাই, কথাগুলো যদি সত্য হয়ে থাকে, তোর দোষ যদি না থেকে থাকে, আর শুন, আর বলিস না, আর বলিস না, আর না না, থাম থাম থাম, আমি একটা জিনিস, না না, আর বলিস না, কিচ্ছু বলিস না ভাই, আমি তোর কিছু শুনতে চাচ্ছি না। তোর আল্লাহর রাস্তায় অনুরোধ করতেছি, মহামান্বিত রজনী, অলরেডি আমরা দারুণ একটা সময়ে আছি, রমজানের চাইতে ইম্পর্টেন্ট রজনী আর হতে পারে না। তো তোর আল্লাহর দোহাই লাগে ভাই, তুই যেটার মধ্যে এই যে বর্ণনাগুলো দিলি না, এটাকে আর যাই বলে, এটাকে প্রেমের সাথে তুলনা করা যায় না, এটাকে পাগলামি বলে, লিটারালি পাগলামি বলে। তোর আরেকবার পাদো ভাই আমার, বস বস ভাই আমার, এগুলো থেকে, এসব পাগলামি থেকে দূরে যা। সত্যিকারের প্রেমে দেখা তুই পাসনি। তোর বাড়িতে এমন কেউ নাই যে তোকে শাসন করতে জানে, তোর বন্ধু বান্ধব সেরকম নাই তোকে প্রপারলি গাইডেন্স তুই পাস। নিতান্তই তুই পাগলামি করে যাচ্ছিস, একদম স্টার্টিং টু এন্ড। আমি প্রথমেই তোকে থামাতে পারতাম, বলতে পারতাম। আমি চিন্তা করলাম, এত বড় প্ল্যাটফর্মে আসছিস, সব মানুষের সামনে কথাগুলো বললেও যদি তোর ভিতরটা একটু হালকা হয়। কিন্তু যা করেছিস সেটাকে পাগলামি ছাড়া কিচ্ছু বলে না। তোর কথাগুলো যদি সব সত্যি হয়ে থাকে মনি, তুই যদি বানায়া বানায়া কিছু না বলে থাকিস, তোর কথাগুলো যদি সত্যই সত্যি হয়ে থাকে, মেয়েটিকে যেভাবে তুই পোর্ট্রে করলি আমাদের প্রোগ্রামে, ব্যাপারটা যদি তাই ঘটে থাকে, তাহলে জানে বেঁচেছিস, আর কোন রকম এই সিচুয়েশনের থ্রু দিয়ে যাস না। আর তুই তোর জন্মদাতা জন্মদাত্রীর সাথে যা করেছিস, এর কোনো ক্ষমা হয় না রে বাপ। জীবনে সব রকমের পাগলামি ছেড়ে দিয়ে বাকি যে কটা দিন তুই বাঁচিস, আল্লাহ যতদিন তোর হায়াতে রেখেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া হায়াতটাকে পরিপূর্ণভাবে বাবা মার পিছনে ব্যয় কর। বড় কষ্ট করে তাদের জঠরে একজন মাত্র সন্তানকে ধারণ করেছে, যার নাম মনি। তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, তাদেরকে কিভাবে ভালোবাসা যায়, সেই চেষ্টা করে দেয়। আর খবরদার, বাবা তোমাকে ভালোবাসি বলা হয় না, এই কথার মধ্যে কিচ্ছু নাই। বরং এমন কিছু কর যে জিনিসটা সত্যিকার অর্থে একজন সন্তান হিসেবে বাবা মায়ের সাপোর্ট হিসাবে, সাপোর্ট সিস্টেম হিসেবে, অক্সিজেন হিসেবে কাজে লাগে। তাহলেই সত্যিকারের ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বাবা এবং মায়ের জন্য, রাইট? আর এই পাগলামি থেকে তুই তাড়াতাড়ি পরিত্রাণ পা, সে প্রার্থনা করতেছি। তোকে সত্যি আমার গাইড করার মতো কোনো ভাষা নাই, কথা নাই, বাক্য নাই, নাহলে বুঝায় বুঝায় বলতাম। বিশ্বাস কর, এরকম ছেলে মানুষই পাগলামি আমি বহুদিন কাছ থেকে শুনিও নি, দেখিও নি, জানিও নি। এটাকে পাগলামি ছাড়া আর কিচ্ছু বলে না। কিন্তু আনফরচুনেট যে তোর মতো পরিস্থিতিতে বহু ছেলে মেয়ে এখন আছে। অনেক ছেলে অনেক মেয়ের সাথে এরকম করতেছে, অনেক মেয়ে আবার অনেক ছেলের সাথে এরকম করতেছে। তারা যদি প্রয়োজনীয় শিক্ষা নিয়ে থাকে আজকের এই প্রোগ্রাম থেকে, তবে আজকের প্রোগ্রাম করাটা আমাদের সার্থক। ভাই আমার, ভাই আমার, তোর আল্লাহ দোহাই লাগে, এখান থেকে বের হয়ে যা। এর জন্য সবচেয়ে জরুরি যে জিনিস, সেটি হচ্ছে এখন যে ইনকামটা করি, সেটা দেখি দুইজনের সংসার চলবে। মোটামুটি মাকে ফোন করে জানা মেয়ে দেখতে। না, তারা বলছে বিয়েটি করার জন্য, আমি আপাতত না বলছি। এখন হ্যাঁ বল, যে না এগুলো এখন হ্যাঁ বল। এগুলো তোর ডবল বয়সের, তোর, আমিও তো কোনো এক মায়ের ওরসে জন্ম নিয়েছি, আমাকেও তো, আমারও তো টুকটাক সম্মান ভালোবাসা আছে। কিন্তু আমার সামনে কেউ পড়লে তখন পাগল হয়ে যায়, কিভাবে ওকে শুধরাই নেবো। তার জন্য 3-4 বার পা ধরেছি, আরো 5 বার ধরতেছি। কথা এখনই ফোন করে তুই জানিয়ে দে যে হ্যাঁ তোমরা মেয়ে দেখো। পারবি, অবশ্যই শিফট করতে পারবি, কারণ তোর কখনোই প্রেম ছিল না, প্রেমের দেখাই তুই পাসনি। কিন্তু তোর মতো ছেলেকে যদি কেউ স্বামী হিসেবে পায় কোনো মেয়ে, এর চাইতে ভালো স্বামী আর হতে পারে না। আর তখন বুঝবি প্রেম কারে কয়, তখন বুঝবি যে ভালোবাসা কারে কয়। তাকের মায়ের বাপ শালা, প্রেমের তো কিছু, প্রেমের ওটাকে ছিনেরি বলে। রোজার কারণে মুখে ভাষা আসতেছে না, তাই তুই ঠেরা গরিব আদমি, একটু রসের গন্ধ পাইছিস, পাগলা হয়ে গেছিস। ওগুলোকে পাগলামি বলে, ওগুলোকে মনে আদার সেন্স ছিনেরি বলে। ওখান থেকে মুক্তি পা। বারবার তোর কাছে আমি করজোড়ে হাত জোড় করে বলতেছি, ছেড়ে দে। আর বাপ মাকে এখনই বলবি নাকি প্রোগ্রাম থেকে বের হয়ে বলবি? এখন এলাকার দিকে তো 9টা-10টা বাজে ঘুমাই যায়। ফোন দে দেখি, ঠিক আছে, ফোন দে, বলে যে মেয়ে
আমাদের অন্তত এই হাজারো লক্ষ মানুষ দেখতেছে, প্রোগ্রামটা শেয়ার করবে, ওদেরকে অন্তত কথা দে, একটা আশ্বস্ত নিয়ে যাক। তুই প্রেমের দেখা পাসিনি মনি, বিশ্বাস কর। সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন তোর কপালে যদি সত্যিকার অর্থে নেক কোনো মেয়েকে তোর জন্য যদি কপালে রেখে থাকে, তাহলে তুই বুঝবি যে প্রেম ভালোবাসা কারে কয়। এবং আমি চাই, খুব জোরে সোরে চাই যে তুই এমন একটা মেয়ের সাক্ষাৎ পা, যার হাত ধরে সত্যিকারের প্রেমের দেখা পাস তুই। এটাকে পাগলামি বলে, এটাকে ছেলে মানুষই বলে, যে তুই করেছিস সেই মেয়ের সাথে, আর এই মেয়েটা তোর সাথে যা করেছে, এটার ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নাই। যেহেতু মেয়েটা কোনো উপস্থিত নাই, তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করবো না। বাট সত্যিকারের প্রেমের দেখা পেতে গেলে তুই খুব শীঘ্রই সংসার জীবনে চলে যা। আমার বিশ্বাস, এটা অনেকে হয়তো ভাবতে পারে যে মেয়েটা মাথায় রেখে আরেকটা সংসারে গুরু ঢুকবে কিভাবে, ডেফিনেটলি, এবং এটা খুব অল্প সময়ের মধ্যেই প্রতিস্থাপিত হয়ে যাবে। মেয়ের নাম নিশানা তোর ব্রেনে থাকবে না, কারণ তুই আসলেই প্রেমের দেখা পাসনি। প্রেমের দেখা হয়তো সামনে তুই পাবি কোনো এক পথের বাঁকে, তোর জন্য কোনো একজন মেয়ে খুব চমৎকারভাবে যত্ন করে ভালোবাসার জন্য অপেক্ষা করছে। যে পরিমাণ ভালোবাসা প্রবণ, মায়া প্রবণ মন তোর, এই মনটাকে এভাবেই রাখ, আর দেখবি যে এভাবে পাগলের মতো ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহাতীত ভাবে একজন মেয়ে তোর সাথ ধরবে, এবং ডেফিনেটলি তোদের ওরসে যে সন্তান আসবে তার প্রতি তুই সেই ভালোবাসাগুলো উজাড় করে দে, এবং তোর জীবন পরিপূর্ণ হোক সে প্রার্থনা করি। ফোন দিবি তো, বলবি তো, জোরাজুরি নাই, কথা দিলি, টাকায় কথা দে, কি বলবি? না আসলে মানে এখন এই প্ল্যানগুলো মাথার মধ্যে নাই যে এখন বলছে যে তুই শুরু কর, দেখ, তুই জাস্ট শুরু কর, দেখ এক্সিকিউশন গুলো অটোমেটিক হয়ে যাবে। কারণ এটা কখনোই তোর প্রেম ছিল না, প্রেমের দেখা তুই খুব শীঘ্রই পেতে যাচ্ছিস। হ্যাঁ, দিবি, ফোন দিবি? দিব, সকালে দেখি বলবো আমাকে। কি বলবি? মেয়ে তারা দেখতেছে অলরেডি বাসা থেকে, বিয়ে তোর পক্ষ থেকে কি বলবি? আমি না বলছি যে এখন কি বলবি সকালে? এখন সকালে আমি তো আসলে সবচেয়ে বড় কথা, আমি তোর গল্প বাদ দে, এখন সকালে কি বলবি? বেড়াতে বার হবে না, অটোমেটিক তুই বের হয়ে যাবি। তুই প্রেমের মধ্যে কখনোই ছিলি না, না হলে তোকে বলতাম যে ওটা ক্লিয়ার হয়ে তারপরে আয়। তুই প্রেমের মধ্যে আসলেই ছিলি না। আমার কথা সেদিন ফলবে যেদিন তুই সত্যি বৈবাহিক সম্পর্কে যাবি, দেখবি যে উইদিন 15 or 20 days আর নাম নিশানা পর্যন্ত তোর ব্রেনে থাকবে না। কিন্তু মেয়েটা দেখে শুনে বিয়ে করিস। মেয়ে যখন তোকে দেখাবে এটা জায়েজ, কিন্তু তুই তোর মতো করে একটু দেখে নিবি। ক্লিয়ার? তাহলে বলবি? হ্যাঁ, কি বলবি সকালে? ফোন দিয়ে বলবো যে মেয়ে দেখার জন্য বিয়ে শাদী করো। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অলরাইট, খুবই মানে চমৎকার একটা গল্প, বলবো না কি গল্প বলবো বুঝতে পারছি না, বাট খুবই শিক্ষণীয় একটা গল্প। অ্যান্ড গল্পের শেষে এসে আমি যেটা বলবো সেটা হচ্ছে পুরো স্টোরিটা থেকে একটা টার্ম আমরা ইদানিং খুব বেশি জানতে পারি বা শুনতে পাই, ট্রমা বন্ড। সো ট্রমা বন্ড যে জিনিসটা এই পুরো স্টোরিতে আই ফেল্ট, আমি জানি না আসলে গুরু কতটুকুনি ফিল করেছে জিনিসটা। গুরু তো অবশ্যই এটা বললো যে এটা আর যাই হোক ভালোবাসা না, বাট এই পুরো গল্প থেকে হোয়াট আই ফেল্ট, যেটা সম্পূর্ণ একটা ট্রমা বন্ড। ট্রমা বন্ডটা কেমন হয় দেখবেন যে দুইটা মানুষ থাকে, এই ভালো এই খারাপ। সামনের মানুষটা একটা টাইম আপনাকে ভালোবাসা দিচ্ছে, প্রচুর ভালোবাসা দিচ্ছে, একটা টাইম আপনাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে, খুব নেগেটিভিটি আপনার প্রতি দেখাচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট কল ট্রমা বন্ড, এবং এই রিলেশনটা হচ্ছে টোটালি বেসড অন ট্রমা বন্ড। বাট আপনাকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি ডিয়ার লিসনার্স এন্ড ডিয়ার ভিউয়ার্স, সেটা হচ্ছে যে যদি আপনারা কেউ কর্পোরেট সেক্টরে কাজ করে থাকেন, ঠিক আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে কিন্তু একটা স্বপ্নের কারখানা, একটা বড় একটা স্বপ্নের কারখানা যেখানে অনেকগুলো স্বপ্ন থাকে। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত গতিতে নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশে বিশ্বজুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশন নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। এবং বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন ambarit.com.bd বিকজ Amber IT is the service that you wish for. Alright. So on that beautiful note, আপনাকে আরেকটা বার বলতে চাচ্ছি যে আপনি কিন্তু চাইলেই আমাদেরকে আপনার ভালোবাসা গল্পটি পাঠাতে পারেন। ভালোবাসা গল্পটি পাঠানোর সিস্টেম হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01841904904 এটা হচ্ছে আমাদের ঢাকা এফএম-এর হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে আপনার ভালোবাসা গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, কিংবা আপনি চাইলে আপনার ভালোবাসার গল্পটি SMS এর মাধ্যমে জানাতে পারেন। সেটা সিস্টেম বলে দিচ্ছে। আপনার সেলফোনের টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এবং চাইলে আপনি আমাদেরকে ফেসবুকের মাধ্যমেও জানাতে পারেন আপনার ভালোবাসার গল্পটি।
ঢাকা এফএম এর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ঢাকা এফএম 90.4 এই অফিসিয়াল ফেসবুক পেজে আপনি গিয়ে ইনবক্স করতে পারেন আপনার ভালোবাসা গল্পটি ছোট করে একদম সামারাইজ করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে। অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শোটা র্যাপ করছি। নেক্সট থার্সডেতে অঙ্গন আবার চলে আসবো ভালোবাসার বাংলাদেশ নিয়ে, যে প্রোগ্রামটাতে আমরা সবসময় ভালোবাসা এবং ভালোবাসাকেই প্রমোট করি। এবং আমার সঙ্গে আমাদের আসলে বলা উচিত আমাদের সবার ভালোবাসার গুরু থাকবেন, আপনাদের মধ্যে থেকে একজন গেস্ট থাকবে যার ভালোবাসার গল্পটা আমরা সবাই মিলে শুনবো। So yes, আজকের মতো শো র্যাপ করছি, আগামী থার্সডেতে দেখা হবে। Till then you guys stay safe, stay happy and most importantly keep listening Dhaka FM 90.4 and right now this is me Angan Faria signing up for today. Take care and bye bye.